ও মা গো, আমার কোমরটা ভেঙে দিল গো। সরি, আমি আপনাকে খেয়াল করিনি। খেয়াল করেননি বলে এত কিছু করে বসলেন, আর করলেন না জানি কি কি করতেন। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি। ভাবুন তো, আপনাদের মতো বখাটে ছেলেদের না আমার খুব ভালো করে চেনা আছে। এভাবে মেয়েদের রাস্তায় দেখলেই একটু চিন করে বেড়ান। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা কেউ বখাটে না। তা তো দেখতেই পাচ্ছি। এরপর থেকে যদি দেখি না এই রাস্তায় খেলা হচ্ছে, তাহলে বুঝবেন আমি কি করি। এত বড় মাঠ আছে, ওখানে গিয়ে খেলতে পারেন না? জি, পারি না। পারবেন কি করে? তার জন্য তো আবার যোগ্যতা লাগে, সেটা তো আপনার নাই। এই, আপনার সাহস তো কম না। আপনি জানেন কাকে কি বলছেন? কার যোগ্যতা নিয়ে কথা বলছেন আপনি? বাহ, এই তো বখাটেদের মতো কথাবার্তা। একটুর জন্য ও নিজেদের ক্যারেক্টারে আসতে পারছেন। হুঁ, এটাই হচ্ছে অনেক। কারো যোগ্যতা সম্পর্কে জানাও কোনো ইচ্ছে আমার নেই, বুঝছেন? এই মেয়ে, ভালোর ভালো বলছি, এখান থেকে যাও। না গেলে কি করবি তুই? রাস্তা কি তোর একা নাকি? হ্যাঁ, আমার একার রাস্তা হলে তোকে তো লাথি মেরে এখান থেকে দূর করতাম। সি, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় বাবা মা মনে হয় কিছুই শেখায়নি। শিখিয়েছে, কিন্তু আপনার মতো অভদ্র মেয়ের সাথে কিভাবে কথা বলতে হবে তাও বলে দিয়েছে। কি এত বড় কথা? রাশেদ, চুপ কর না, ওনাকে ওনার মতো করে যেতে দে। ইরা মনে মনে অনেক কিছুই বলতে বলতে ওখান থেকে চলে যায়। ইরা যাওয়ার পর সত্যি মেয়েটা কিন্তু অনেক সুন্দর আর মিষ্টিও দেখতে। টেস্ট করেছিলি বলে বলতে পেরেছিস। মানে কি টেস্ট করলাম? মোবাইল বের করে নিজের মুখটা একবার দেখ। কি আছে মুখে যে দেখতেই হবে? আরে একবার দেখ তো। মোবাইল বের করে ঠোঁটের দিকে তাকিয়ে দেখে লিপস্টিক লেগে আছে। তার মানে কি যখন পড়ে গিয়েছিলাম তখন এইরকমটা হয়েছে? কি রে, চুপ কেন? বিশ্বাস কর তোরা, আমি কিছুই জানি না। হয়েছে, আর বলতে হবে না। এখন বাসায় যাবি তুই? বাসায় গেলেই তো আব্বু অনেক কথা শুনিয়ে দেবে। তাছাড়া তুই তো জানিসই, পাড়ার সবাই আমাদের বকাটে ছেলে বলে জানে। তাতে আমাদের কি? আমাদের তো কিছু যায় আসে না, কিন্তু বাবা মা এর জন্য অনেক কথা শুনিয়ে দেয়, তার জন্যই তো সমস্যা। চিন্তা করিস না, এবার চল বাসায় যাই। তাছাড়া সমাজের ভালো করতে গেলে এরকম কত কথাই শুনতে হয়। ওরা যে যার মতো বাসায় যেতে থাকে। বাসায় যাওয়ার পরই শুরু হয় সব ঝামেলা। কেননা আকাশের বাবা তো এক গাদা কথা শোনাতে থাকে। সবকিছু সহ্য করে ও রুমে চলে যায়। কি এমন দোষ করেছি যে সবাই আমাদের বখাটে বলে? এদের জন্য আমরা একটু শান্তিতে থাকতেও পারি না। মন চায় এক একটাকে শালার গুলি করে মারি। নিজে নিজেই বকা শুরু কর। কিছুক্ষণ পর রাসেল কল দিয়ে ভার্সিটিতে আসতে বলে। তাই তৈরি হয়ে ভার্সিটির দিকে রওনা দেয়। ওখানে আকাশকে সবাই ভয় পায়, কেননা বেশিরভাগ সময় মারামারি করেই বেড়ায় সে। কিন্তু কখনো কাউকে বিনা কারণে মারেনি, কোনো না কোনো কারণেই ওদের মারে। এই মারামারি ভার্সিটি থেকে একটা সময় পাড়াতে গিয়ে উঠে, এজন্যই ওকে সবাই এত ভয় পায়। ভার্সিটির গেট দিয়ে ভেতরে ঢুকলেই অনেক ছেলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, কেননা আকাশের সাথে উঁচু গলায় কথা বলার সাহস ওদের নেই। ওদের দিকে না তাকিয়ে ভেতরে চলে আসে আকাশ। কি রে, তুই এত লেট করলি কেন? সকালে ওই মেয়েটা এত বাজে বাজে কথা শুনিয়ে দিল, মন চায় তুলে আছাড় মারি। এই যে মিস্টার, কাকে তুলে আছাড় মারার কথা বলছেন? রাশেদ, তোর কণ্ঠটা এইরকম মেয়েদের মতো হয়ে গেল কি করে? এই যে, উনি মেয়ে হয়নি, আমি বলতেছি। তা আপনি কোন দিকে আছেন দেখাই তো যাচ্ছে না। একটু পিছনে ফিরিয়ে তাকান, তাহলেই দেখতে পাবেন। পেছনে ফিরে তাকিয়ে ইরাকে দেখে কিছুটা শকড হয়। কি ব্যাপার, এই মেয়ে এখানে কেন? এই, কি বিড়বিড় করছিস তখন থেকে? তেমন কিছু না। এখন বল, কাকে তুলে আছাড় মারার কথা মাথায় আনছিস? আপনাকে। কি, তোর এত বড় সাহস? তখন আমার শরীরের উপরে এসে পড়লি, তারপর তোর ইচ্ছে মেটেনি, আর তুই কি না এখন আবার আমাকে আছাড় মারার কথা চিন্তা করছিস? আপনার মতো ফাজিল মেয়েকে এইরকমই করা উচিত। কি বলি আমি ফাজিল? শুধু ফাজিলই না, আছাড়ও মারতে চাই। আকাশ, এটা কি শুরু করলি? এভাবে একটা মেয়ের সাথে এইগুলো বলে মান সম্মান কি কিছু থাকবে? ভয় যখন পেয়েছিস তখন যা এখান থেকে। টাচ করার যেভাবে সাহস নেই, সেখানে কিনা আমাকে আছাড় করবি, আছাড় মার, সাহস দেখাচ্ছে। কথাটা অনেক ইগোতে নিল, তাই তো সবার সামনে ইরাকে কোলে নিয়ে নেয়। এতে ইরা, রাশেদ আর সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ইরা তো নামার জন্য হাত পা ছোটাছুটি করছে, ততই আকাশ চেপে ধরে রেখেছে। একটা সময় আকাশের কাছে হার মেনে ইরা চুপ হয়ে যায়। এদিকে সবাই তাকিয়ে আছে।
অনেক মেয়ে তো আকাশের কোলে ওঠার জন্য পাগল হয়ে আছে, কিন্তু আকাশ ওদের আশা ভেঙে দিয়ে এই মেয়েটাকে কোলে নেয়। আকাশ এবার ইরার দিকে তাকায়। ওর মায়াবী চেহারার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে। অনেকক্ষণ হওয়ার পর ইরা তো আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে থাকে। তাকিয়ে এখনো কোলেই পায় নিজেকে। লোকটা আমাকে কোলে নিয়েছে তো নিয়েছে, নামানোরও কোনো খেয়াল নেই, আবার আছাড়ানোরও কোনো খেয়াল নেই। আসলে লোকটা চাইটা কি? এদিকে ওখানে আরো কয়েকজন ছেলেও আসে। ওরা এসে ওদের এই অবস্থা দেখে চুপ করে দাঁড়িয়ে আছে। একটু পরেই বল ইরা, কি হয়েছে? এই যে আপনি কে, আর আমাদের দুজনের মধ্যে কেন ঢুকেছেন? তার আগে এটা বলুন, আপনি কে? এই মেয়ে, তোমার সাহস তো কম না, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো? তাহলে কিভাবে কথা বলবো শুনি? আপনি একে তো ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন, আবার তার উপর ও নিজেও কোনো কথা বলছে না। আচ্ছা, আপনি ওর সাথে কি কি করেছেন যে ওর কোনো রেসপন্স নেই? এই যে চুপ করুন এবার। চুপ না করলে কি করবেন? তাহলে ওর সাথে যা করার কথা ছিল তা তোমার সাথে হবে। তা ওর সাথে কি করার কথা ছিল? এই ছেলে, এইদিকে আয়। জি ভাই, আমাকে বলতেছেন? তোমাকেই বলতেছি, এইদিকে আয়। জি ভাই বলুন, কি করতে হবে? এই মেয়েটিকে কোলে নাও, আর নিচে ফেলে দেবে কিছুক্ষণ পরেই। এই, এসব কি বলছেন? আমি কেন কোলে উঠবো? আর নেবই যখন, তখন ফেলে দিলে তো আমার কোমরটাই ভেঙে যাবে। যাওয়ার হলে যাবে, এ নিয়ে ভাবতে হবে না। হায় আল্লাহ, কি বলি? আমার কোমর আর বলি কি? আমি ভাববো না? তাছাড়া ইরাকে কেন এখনো কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন? ফেলে দিন ওকে। হায় আল্লাহ, এই কেমন বান্ধবী আমার কপালে দিলে আল্লাহ, যেখানে আমাকে বাঁচাবি কিন্তু না করে আমাকে বিপদে ফেলার জন্য সবকিছু করতেছে। শালির শাকচুনি কথাকার, তোর জীবনেও বিয়ে হবে না, যদিও হয় কোনো কানা ভেড়ার সাথে হবে যেন। কিন্তু এই লোকটা আমাকে নামাচ্ছে না কেন? 20 মিনিট ধরেই দাঁড়িয়ে আছে। আচ্ছা, পেটের কি হাতে ব্যথা হচ্ছে না? কি খায় লোকটা? আলুর ভর্তা নাকি টিকটিকি তেলা পোকা? কোনটা খেয়ে এত শক্তি করেছে? এদিকে আকাশ তাকিয়ে বুঝতে পারছে ইরা নিজের ভেতরে কি যেন বিড়বিড় করেই চলেছে, কিন্তু কি বলছে তা মোটেও বুঝতে পারছে না সে। তাই এবার কোল থেকে নামিয়ে দেয়। ও মা গো, মরে গেলাম গো, আমার কোমরটা ভেঙে দিল গো, কত জোরে আমাকে মেলে দিল। আল্লাহ তুমি এর বিচার করো। ইরার কথা শুনে ওখানে সবাই অবাক হয়ে যায়, কেননা ইরাকে তো আস্তে করেই নামানো হলো, কিন্তু ইরার রিয়েক্ট শুনে তো ওখানে সবাই অবাক হয়। ইরা, কি আবল তাবল বলছিস? সচ্চন্নি, তুই কোনো কথাই বলবি না। তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝি না? তুই যে এতক্ষণ ধরে আমার নামে এত কথা বলেছিস, আমি সব শুনেছি। বিশ্বাস কর দোস্ত, আমি মন থেকে বলিনি কোনো কিছু। আমি তো তোকে বাঁচানোর জন্য এইসব কিছু বলেছিলাম। হয়েছে, এবার চুপ কর। আর এই যে মিস্টার, আমি তো আপনাকে দেখে নেব, কথাটা কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে, রাখবো। এদের কথার মাঝখানে কোথা থেকে একটা ছেলে আসে। ভাই ভাই, একটা সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে তাড়াতাড়ি বল। পাড়ার মধ্যে কারা যেন এসে তোমার নাম জিজ্ঞেস করতেছে, বলতেছে তোমাকে চিনে কিনা। বলিস কি? তাহলে তো তাড়াতাড়ি করে যেতে হয়। ভাই চলেন। যান যান, বখাটে কথাকার। আল্লাহ জান ওখানে গিয়ে কোনো আবার আপদ বা বিপদ বাঁধিয়ে না আসেন। তবে যাই করুন না কেন, সাবধানে করবেন। একটু আগে তো আমাকে নিয়ে অনেক কিছু ভেবেছেন, তা হঠাৎ করে আমাকে নিয়ে এত চিন্তা হলো কি করে? আমি তো আপনাকে নিয়ে চিন্তা করিনি, তাই অযথা প্রশ্ন করবেন না। ভাবি, তাহলে কাকে নিয়ে বলছেন? ইরাকে ভাবি বলাতে ইরা তো রেগে যায়। এই ছেলে, তুই কাকে কি বলছিস? কোন সাহসে তুই আমাকে ভাবি বলছিস? সরি ভাবি, তো কুয়াপা, এবার আমাদের যেতে দেন, নয়তো ওইদিকে কেলেঙ্কারি হয়ে যাবে। ইরা, ওদের যেতে দে এখান থেকে, নয়তো মার খাবে কি? আপনাদের দুজনকে আমি দেখে নেব। আগে তুই চল আমার সাথে, দেখি কার এত বড় সাহস হয়েছে যে আমার পাড়ায় এসে আমাকেই খোঁজে। চলেন ভাই, মালটাকে আজকে একটা স্বাস্থ্য করতেই হয়। ওরা বেরিয়ে চলে আসে। এদিকে ইরা ও রোজা আরো কিছুক্ষণ ওখানে বসে থাকে। এদিকে আকাশ ছেলেটাকে নিয়ে আসে, সাথে রাসেলও ছিল। রাশেদ, আমাদের লোকদের খবর দে আর বল এই জায়গায় যেন চলে আসে। ঠিক আছে ভাই, তাই হবে। আমি সবাইকে বলছি ওরা যেন চলে আসে। তুই তাই করো। ওরা গাড়িতে করে আসতে থাকে, ওই জায়গায় এসে নামে। এদিকে যারা আকাশকে খুঁজতে এসেছে ওরা শুধুমাত্র নামটাই জানে,
না, ওরা কখনো আকাশকে দেখেছে, আর না কখনো ওরা দেখা করা হয়েছে। ওরা ওই দিক দিয়ে যেতেই এই তোরা কে রে? আমরা তো মানুষ। আমার থেকেও তো তোদের মানুষ বলে মনে হয়। আমি তোদের নামটা জিজ্ঞেস করতে চেয়েছি, তাই চুপচাপ করে নামটা বল। জি, আমি আকাশ। আমি ওই আকাশ যাকে মারার জন্য তুই এতগুলো লোক এনেছিস। কিন্তু তোকে দেখে তো খুবই সাধারণ লোকের মতোই লাগে আমার কাছে। কিন্তু তুই কি করে আকাশ হতে পারিস বলিস তো? তোকে এখন পরিচয় করে দেওয়া সম্ভব না আমার পক্ষে। এখন তুই আমাকে এটা বল, তুই এখানে কেন এসেছিস? আমি যে কারণেই আসি না কেন, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তাই নাকি? বল তাহলে, আমাকে মারার জন্য তোকে কে পাঠিয়েছে? সত্যি করে বল। তোকে তো বাঁচিয়েই রাখবো না, তবে চিন্তা করিস না, তোকে মারার একটু আগে আমরা জানিয়ে দেব। বুঝেছি, তোদের সোজা আঙ্গুলে কোনোভাবেই কাজ হবে না, তার জন্য আলাদাভাবে ভাবতে হবে। এবার শুরু হলো আকাশ আর ওই লোকটার মধ্যে মারামারি। মারামারি করতে করতে ওরা দুজনেই আঘাত পায়। আকাশও কিছুটা আঘাত পায়। বাকি ছেলেগুলোর তো অবস্থা আরো খারাপ হয়ে যায়। রাসেল কোনো না কোনো ভাবে আকাশকে ধরে হসপিটালে নিয়ে আসে। ডক্টর চেক আপ করে কেবিনে পাঠিয়ে দেয় রেস্ট নেওয়ার জন্য। এদিকে রেস্ট নিচ্ছে, অন্যদিকে কোথা থেকে আকাশের বোন চলে আসে। আকাশের ছোট বোনের কথা তো আপনাদের বলেইনি। আকাশের বোনের নাম হচ্ছে ঈশা। ঈশা সকালেই লন্ডন থেকে বাড়িতে এসেছে, আর বাড়িতে এসেই সবটা শুনে চলে আসে হসপিটালে। আকাশকে এইভাবে শুয়ে থাকতে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কি হয়েছে ভাইয়া তোর? কি হয়েছে? কারা তোরই হাল করেছে? তুই শুধু একবার বল, আমি ওকে দেখে নিব ভাইয়া। তেমন কিছু করতে হবে না। আমাকে যে মেরেছিল, আমিও অনেক মার মেরেছিলাম, তাই আজকে ওরা আমাকে মারার জন্য এসেছে। তবে চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। ঠিক যে কতটুকু হবি তা তো দেখতেই পাচ্ছি। এখন একটা কাজ কর। কি কাজ বল তাহলে? কোন মেয়ের জন্য মারামারি খেয়েছিস তা এখন আমাকে বলবি। বিশ্বাস কর, আমি কারোর জন্য মারামারি করিনি। আচ্ছা করলাম। এখন তাহলে চল আমরা বাসায় ফিরে যাই। তাই করি। কিন্তু বাসায় গিয়ে বাবা মাকে কিভাবে জবাব দিব বলতে পারিস কি? তুই কেন জবাব দিয়ে যাবি? জবাব তো দিব আমি। যেই দিক, এখন চল বাসায় যাই আগে। ওরা বাসায় যেতে থাকে। অন্যদিকে জাফরের কাছে খবর চলে গেছে ওর লোকদের মারা নিয়ে। কার এত বড় সাহস হলো আমার লোকদের মেরেছে? তো জানি না, কিন্তু বস এতটুকু জানি, ওই ছেলে এর আগেও আমাদের লোকদের মেরেছিল। এরপর আমাদের লোক প্রতিশোধ নিতে চাই, তখন ওই ছেলেটা অনেক মার মেরেছে ওদেরকে। কে ওই ছেলে আর কি করে? বস এত কিছু তো এখনো জানতে পারিনি ওই ছেলের ব্যাপারে। তবে চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আমরা সবটাই জেনে যাব। ঠিক আছে, আমার কিন্তু সব তাড়াতাড়ি হওয়া চাই। এ নিয়ে আকাশকে ওর বাবা মা দেখেও বসে আছে সোফায়। আকাশের বাবা তো ইচ্ছে অনুযায়ী গালাগাল করতে থাকে, কিন্তু আকাশের মা কোনো কথাই বলেনি, কেননা শত হলে ওনার ছেলে, সেজন্য। ঈশা, ওকে বাড়ি থেকে বের হয়ে যেতে বল। কেন বাবা? বাসায় ভাইয়া কি করছে? এত কিছু করার পরও বলছিস কি করেছে তোর ভাই? জিজ্ঞেস করতেছি, কারণ আমার ভাইয়া যাই করুক না কেন বিনা কারণে কাউকে মারতেই পারে না। যদিও ভাইয়া মারি কাউকে, তার হয়তো কোনো মেয়েকে বাঁচাতে বা অন্যের প্রতিবাদ করার জন্য। হয়েছে, বোন হয়ে আর ভাইয়ের জন্য সাপাই গাইতে হবে না। সত্যি বাবা, তুমি কিন্তু আমাকে মোটেও দেখতে পারো না। আমি তোকে দেখতে পারি, কিন্তু তোর যে চলার চরিত্র তা আমি দেখতে পারি না। বাবা, এতে আমি কি করব? অন্যায় যে আমি মোটেও দেখতে পারি না। তাহলে তুই কেন আমার বিজনেস দেখছিস না? আমার বয়সই বা কত হবে, এত তাড়াতাড়ি কিভাবে দেখব? তোকে সঠিক সময় বিয়ে করালে তো এতদিনে কয়েকটা বাচ্চার বাবা হয়ে যেতি। তাহলে কি আব্বু আমি সত্যি বড় হয়ে গিয়েছি? এতে কি কোনো সন্দেহ আছে? তাহলে একটা কাজ করো না আব্বু। কি কাজ শুনি? আমাকে বিয়ে করিয়ে দাও, তাহলেই তো এই ঘরে বাচ্চা কাচ্চার অভাব হবে না। ওয়াও, তাহলে তো আমি খুবই হব। আর আমি দাদি হব। রাখো তোদের বউ, ফুপি, দাদি হওয়ার স্বপ্ন। তোর মতো অকর্মকে কোন মেয়ে বিয়ে করবে শুনি? তুমি জানো না আব্বু, কত মেয়ে আমার জন্য পাগল। তাছাড়া রাজকুমারীর অপেক্ষা করতেছে তোমার ছেলের জন্য। তাহলে একটা দিন ওদের নিয়ে বাড়িতে আয়, সে রাজকুমারীকে। হ্যাঁ ভাইয়া তাই কর, নিয়ে আয় ওদের, আর দেখিয়ে দে তুইও পারিস। দেখবো কত কি পারিস তুই। ওদের ঝগড়া দিয়ে আকাশ ওর রুমে চলে আসে।
রাতের বেলা রাশেদ কল দেয়। কল দেওয়ার একটু পরে আকাশ বের হতে যাবে, তখনই ঈশা দেখে জিজ্ঞেস করে, কি রে, কোথায় যাচ্ছিস তুই? এই তো সামনে যাব, কিন্তু তুই এখনো ঘুমালি না কেন? ঘুম আসবে কি করে, এখন তো 11টা বাজে। 11টা বাজলে কি ঘুমানো যায় না? যা গিয়ে ঘুমা। আমি না হয় ঘুমাতে যাব, কিন্তু তুই কোথায় যাবি? আমি তো রাশেদের সাথে দেখা করতে যাব ওর বাসায়। এত রাতে যাওয়ার কি দরকার শুনি? বিশ্বাস কর, আমি ওকে এই প্রশ্ন করেছি, কিন্তু ও তো আমাকে বলেইনি, উল্টো তাড়াতাড়ি আসার জন্য বলেছে। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আর তোর জন্য কি আনতে হবে বল? বেশি কিছু না, আইসক্রিম, ফুচকা, চকলেট এইগুলো নিয়ে আসবি। ঠিক আছে, নিয়ে আসবো, কিন্তু তুই কিন্তু এইগুলো একদম কম খাবে, নয়তো একটা সময় দেখা যাবে তোর আর একটা দাঁতও থাকবে না, সবগুলো ফোকা হয়ে খেলবে। নিয়ে তোকে ভাবতে হবে না, তোকে যা যা বলেছি তা এখন গিয়ে নিয়ে আয়। আকাশ চেঁচিয়ে বেরিয়ে পড়ে রাশেদের বাড়ির আসার জন্য। রাশেদের বাড়িতে কেন আসতে বলেছে তা কিন্তু আকাশ এখনো জানে না, তাই ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকতে যাবে। ঠিক তখনই কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এতে করে কেউ একজন বলে, চোর চোর চোর, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, বাড়িতে চোর ঢুকেছে। ইরা দুহাত দিয়ে চেপে ধরেছে আর চিৎকার করে সবাইকে ডাকার চেষ্টা করছে। কি করছেন কি আপনি? ছাড়ুন আমাকে, আমি কোনো চোর নাই, বুঝলেন? প্রথম প্রথম সব চোর এই একই কথাই বলে, তাই আমি একদমই ছাড়ছি না। আপনি ছাড়বেন কি আমাকে, নাকি জোর দেখাবো? লজ্জা করে না একটা মেয়ের উপরে জোর দেখাবেন বলতেছে? আপনার সমস্যা কি বলুন তো? আমার কেন সমস্যা হবে? এখন তো আপনার সমস্যা হবে, শুধু একটু সময় অপেক্ষা করুন না, তারপর দেখুন কি হয় আর কি না হয়। এদিকে ইরার চিৎকার শুনে রাশেদ আর বাকি কিছু মেয়ে আর ছেলে নিচে নেমে আসে। ওরা তো এমন কিছু দেখবে আশা করেনি, কেননা ওরা দুজনেই শুয়ে আছে আর ইরা জড়িয়ে ধরে আছে হাত দিয়ে, সাথে পা দিয়েও ধরে রেখেছে। এমন ভাবে ধরেছে যে আকাশের মুখটাও এখন দেখা যাচ্ছে না। তাই ওরা এসে এমন অবস্থায় দেখে সবাই যে যার মতো লাঠি নিয়ে এসে দাঁড়ায়। এখন শুধু ইরা উঠলেই ওরা মারামারি শুরু করে দিবে, এমন পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে সবাই। এরা যেই উঠতে যাবে ওরাও এসেছে মারার জন্য। এদিকে আকাশ তো প্রথমবারেই 3 থেকে 4টা বাড়িও খেয়ে নিয়েছে কয়েকটা মেয়ের হাতে। ছেলেরা মারতে যাবে তখনই রাশেদ দেখতে পেয়ে যায় যে মাটির উপর থেকে উঠিয়ে নেয় আকাশকে। এই তোরা কি করছিস এইগুলো? আমরা এখানে কেন? এখন তোকে কি বলতে হবে? রাশিদ ভাই, সত্যি আমরা কি করেছি বলুন? তোমরা ওকে কেন মারছো? বারে, উনি তো চুরি করতে এসেছে, তাই তো আমরা ওনাকে মারার জন্য। কে বলেছে ও চোর? কে আর বলবে, ইরা বলেছে। ইরাকে? আমার বান্ধবী। আমার একা একা ভয় করে বলে ওকে নিয়ে এসেছি আসার সময়। তা সে এখন কোথায়? ওর হাত একটু কেটে গিয়েছে, তাই রুমে পাঠিয়ে দিয়েছি। ও আমার বেস্ট ফ্রেন্ড, ওকে আমি আসতে বলেছি। কিন্তু আকাশ, তোকে কি বলবো বল, তুই কেন এইভাবে আসতে গেলি? মেইন গেট দিয়ে আসলেই তো পারতি। আরে, আমি ভেবেছিলাম লোকে এসে তোকে সারপ্রাইজ দেব, কিন্তু এখানে এসে তো আমি এখন নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। ও মা গো, কি মারটাই না মেরেছে। এই যে ভাইয়া, মেয়েদের হাতে মারের শক্তি নাই, তাই শুধু শুধু এরকমটা করবেন না। কে বলেছে তোমাদের হাতে শক্তি নেই? সেটাই তো, মেয়েদের হাতে শক্তি না থাকলে যখন থাপ্পড় দেয় তাহলে তখন এত ব্যথা লাগে কেন? সেটা তো আমারও প্রশ্ন। আমি তো নিজেও জানি না ভাইয়া। আচ্ছা, যা হওয়ার হয়েছে। আকাশ, তোর কোথাও তেমন বেশি লাগেনি তো? রক্ত বের হয়নি তো আবার? তেমন কিছু হয়নি, তবে কিছু কিছু জায়গায় লাল আর অনেকটা ফুলে গিয়েছে। সত্যি বন্ধু, আমার জন্য তোকে আজকে কতটা অপমান সহ্য করতে হয়েছে। শালা, সবটা বাদ দিয়ে এটা বল, আমাকে কেন ডেকেছিস? সবই বলবো তোকে, আগে আমার সাথে ভেতরে আয়। এখানে তুই এত মার খাইয়েছিস, না জানি ভেতরে নিয়ে গিয়ে আরো কি খাওয়াস। চিন্তা করিস না, তোর জন্য ভেতরে বিরিয়ানি রান্না করেছে আম্মু। কি বলিস? আন্টি বিরিয়ানি রান্না করেছে? তাহলে আর দেরি করছিস কেন? চল, আমি যাই তাহলে খেতে। তোর যদি এখানে থাকার ইচ্ছে থাকে তুই থাক, আমি তো চললাম। সত্যি তোকে বোঝাও মুশকিল। এখন এই মারের দাগ কিভাবে মুছে যাব? যদি ভিতরে বা বাসায় যাওয়ার পর কেউ দেখে আমার এই অবস্থা, তাহলে তো আমার আর রক্ষী নেই। বাবা এমনিতেই আমার এসব মারামারি দেখতে পারে না, তার উপর এখন তোর জন্য আমার এই অবস্থা। বাসায় যাওয়ার পর না জানি আব্বু আমার সাথে কি করে। আচ্ছা, তোকে যে মেয়েটার জন্য এই অবস্থা হয়েছে ওই মেয়েকে বলবো তোকে গরম সেক দিয়ে দেওয়ার জন্য। মেয়েটা কি রাজি হবে? রাজি না হয়ে যাবে কোথায়? আয় তুই আমার সাথে। কি ব্যাপার,
এই লোকটাকে? দেখেছিস, এখন আমাকে চিনতেই পারছে না, আমার এত বড় সর্বনাশ করে। আমি কি করলাম আপনার? আমি তো তেমন কিছু করিনি। দোস্ত, তোর জন্য আমরা ওনাকে চোর ভেবেছি। তাহলে এখন আমি কি করব? বেশি কিছু না, ওনাকে একটু গরম পানি সেক দিয়ে দিতে পারবি? আমি কেন শেক দিব? বারে, তোর জন্য ওনাকে আমরা শুধু শুধু মেরেছি, তাই এখন তুই ওনাকে সেবা করে সুস্থ করে তুলবি। ওনার মতো ভগাটে ছেলেকে আমি সেবা করব? এটা তো হতেই পারে না। আমি মরে যাব তবু ওই বেকার বখাটে ছেলেকে সেবা তো দূরের কথা, আমি ওকে সাহায্য পর্যন্ত করতে পারবো না। কেন, কি করেছেন উনি? দেখতে তো উনি অনেক সুন্দর অ্যান্ড হ্যান্ডসাম। ওনার সাথে তো বিছানায়। এই তুই চুপ থাক শালি, যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস তুই। একটু কি লজ্জা শরম কি নেই তাই? একটু হচ্ছে না, ওনার মতো ছেলেকে যদি। দেখ, আমি পারবো না ওনার সেবা করতে। তোর যদি এতই দরদ লাগে তুই গিয়ে কর। ঠিক আছে, আমি ওনার সেবা করব, আপনি আমার সাথে আসুন। আমি না হয় আপনাকে গরম সেক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলুন তাহলে। ইরা তো ওর পথে হাঁটা ধরলো। অন্যদিকে আকাশ কি আর করবে। রাতের বেলায় খাবার খেয়ে রাশেদের রুমে আসে, তখন ওই মেয়েটাও ছিল ওখানে। একে, আপনি একা একা আসতে গেলেন কেন? ও মা, একা আসবো না তো কাউকে সাথে নিয়ে আসবো নাকি? আমরা দুজন একটা রুমে, তার উপর আপনি দরজা রেখেছেন বন্ধ করে। কেউ যদি এই পরিস্থিতি বুঝতে পারে তাহলে কি ভাববে আমার আর আপনার সম্পর্কে? আর কি আপনার কোনো আইডিয়া আছে? সত্যি, আমি তো এটা ভেবে দেখিনি। আচ্ছা, আপনার পিঠে আমি এটা লাগিয়ে দিচ্ছি, তারপর না হয় দরজা খুলে দিব। এই মেয়ের দিকে মেয়েটা তো নিজের কাজ করেই চলেছে। অন্যদিকে রাশেদ ইরার কাছে যায়। আসতে পারি? আরে আপনার বাড়ি, আর আপনি কেন অনুমতি দিচ্ছেন? না মানে থাক সেসব কথা। ওই তো ওই বখাটে ছেলেটার কাছে গিয়েছে। দেখুন, আপনি এই বাড়িতে আরেকজনের মেহমান হয়ে এসেছেন, তার উপর অপরিচিত। যদি আপনি আমার পরিচিত বা আত্মীয় হতেন না, আকাশকে এইভাবে বখাটে বলার জন্য আমি হয়তো তার শরীরে হাত তুলতেও দ্বিধা করতাম না। দেখুন ভাইয়া, আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন। অপমান না, একটিবার দেখেছেন আপনার বোকামির জন্য ওকে ওরা কিভাবে মেরেছে? ওর বাবা যদি জানতে পারে তাহলে আপনার কি হাল করবে তা তো আমি নিজেও জানি না। কেন, ওর বাবা কি শুনি? ওর বাবা বিশিষ্ট বিজনেসম্যান শাহজাহান চৌধুরী, চৌধুরী গ্রুপের মালিক। কি? এই ছেলেটা এত বড় লোকের ঘরের ছেলে, কিন্তু তাকে তো একদম চোরের মতো লাগে। আর ফকিরের মতো চলাফেরা করে কেন? দেখুন, আপনি কিন্তু আবারও। না মানে অনেকে দেখে তো সেই সব কিছু মনে হয় না। ও নিজের টাকা দিয়ে তেমন একটা অহংকার করে না, সব সময় খুব সাদাসিধা ভাবে চলতে চেষ্টা করে। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? বলছিলাম কি, আপনি যদি ওর শরীরে একটু সেক দিয়ে দিতেন তাহলেও হয়তো আপনার ওপর থেকে রাগ কিছুটা কমে যেত। লাবণী তো দিচ্ছি, তাহলে আবার কি কেন? সরি, আমি কেন? ও তো গিয়েছে, অনেকক্ষণ হয়েছে, তাই প্লিজ আপনি এবার যান। ঠিক আছে, যাচ্ছি। এদিকে ইরা ওই রুমের দিকে যাচ্ছে, অন্যদিকে লাবণীও দরজা খুলে। তখন ইরাও লাবণী একজন আরেকজনের সামনাসামনি পড়ে যায়। এ কি, তুই দরজা বন্ধ করলি কেন? কি করব, একটু চান্স নিচ্ছিলাম আর কি। কিন্তু শালার বেটা তো একটু পাত্তা দিল না, উল্টো আমাকে বললো দরজা খুলে দেওয়ার জন্য, নয়তো কারানাকে কি বলবে। আচ্ছা তুই সর, আমাকে কাজ করতে দে। তুই কি কাজ করবি এখানে? কি কাজ আর করবো? তুই এতক্ষণ ধরে যা যা করছিলি তাই করবো। তাহলে তুইও ওনার সাথে? তাহলে কি তুইও ওনার সাথে? আমি ওনার সাথে কি? কিছু না। লাবণী তো লজ্জা পেয়ে চলে যায়। এদিকে ইরার মাথায় তো কিছুই ঢুকছে না, তাই ইরা রুমের ভেতরে যায়। ওখানে দেখে আকাশ পিঠ উপর করে শুয়ে আছে, আর পিঠে রুমাল দেওয়া। কিছু কিছু জায়গায় একটু একটু লাল হয়ে আছে, তাই আফসোস নিয়ে আকাশের পাশে বসে আর রুমাল হাতে নিয়ে পানিতে ভিজে আবার পিঠে এনে দেয়। এভাবে 1 ঘন্টা যাওয়ার পর। আরে বারবার একটা জায়গায় না দিয়ে পাশে যে জায়গাগুলো আছে ওইখানে দিয়ে দিন। এই শালা বেটা, আমি কি তোর বললো কি? কি হলো, পাশের জায়গাগুলো তো দিন। ইরা আর কোনো উপায় না পেয়ে দিতে থাকে। এবার অনেক রাত পর্যন্ত দিতে দিতে ইরার ঘুম চলে আসে, তাই আকাশের বুকেই শুয়ে পড়ে। এখন হয়তো অনেকে বলবেন আকাশের তো পিঠ ছিল উঠো, আকাশের তো উপর হয়েছিল, তাহলে ইরা বুকে শুলো কি করে? আসলে সেক দিতে দিতে আকাশ তো ঘুমিয়ে পড়েছিল, তাই ঘুমের ভেতরে ঠিকভাবেই শুয়ে পড়ে। আর ইরাও তো ঘুমের জন্য তাকাতে পারছিল না ঠিকভাবে, তাই ইরা কোথায় কিভাবে ঘুমোচ্ছে তা একটাবারের জন্য খেয়াল না করে ঘুমিয়ে পড়ে। রাতের বেলায় কি কি হয়েছে তা আবার কেউ জানতে চেয়েন না, কেননা আমি নিজেও জানি না কি কি হয়েছে। আমিও তো ঘুমিয়েছিলাম, তাই না?
সেজন্য আমি নিজেও ঠিক জানি না, কিন্তু যাই হয়েছে অনেক ভালো হয়েছে। কেন, থাক না, আপনাদের আর জানতে হবে না। সকালবেলা রাশেদ আকাশকে দেখার জন্য আসে, সাথে লাবণীও, তার সাথে বাকিরাও আসে। ওরা এসে ওদের দুজনকে এভাবে দেখতে পাবে কেউ কল্পনাও করতে পারেনি। লাবণী তো রাগে রাগে ফেটে যাচ্ছে, কিন্তু ইরা ও আকাশ তো এখনো ঘুমোচ্ছে। আমি ওদের ডেকে নিচ্ছি। আরে লাগবে না, ওরা যেভাবে আছে সেভাবে থাকুক। কি বলছিস তুই? ওরা বিবাহিত ছাড়া এইভাবে শুয়ে থাকতে পারে না। ওরা তো এইভাবে এখন ঘুমায়নি, না জানি কি হয়েছে রাতে ওদের মাঝে। আচ্ছা, ওরা ঘুম থেকে উঠে ওদের ব্যাপারটা বুঝে নিবে। এখন আমরা নিজেরা খেতে যাই, চলো। ঠিক আছে। এদিকে আকাশ বাড়িতে ফিরেনি বলে ঈশা কল দিয়েই যাচ্ছে, কিন্তু ইরা ভুল করে আকাশের মোবাইলে আসা কল রিসিভ করে বসে। কেননা দুজনেরই মোবাইলের রিংটোন একই ছিল। ইরা রিসিভ করে। হ্যালো ভাইয়া, কোথায় তুই? কে বলছেন? আপনি যেই হন না কেন, আপনি কে? আর ভাইয়ার ফোন আপনার হাতে কেন? আমি আর তোমার ভাই একসাথে শুয়ে আছি। ও তো ঘুমাচ্ছে, তাই আমি কলটা রিসিভ করেছি। কি, আপনার মাথা কি ঠিক আছে? মাথাটা আমার ঠিকই আছে। মনে হচ্ছে তোমার মাথায় সমস্যা আছে, তাই আমাদের ডিস্টার্ব না করে ঘুমাতে দাও। দেখুন, ভালো হবে না বলে দিচ্ছি। আপনি নিশ্চয়ই ভাইয়ার ফোন চুরি করেছেন। আমাকে দেখে কি তোমার চোর মনে হয়? কিছুটা তো হয়। কথাগুলো বলে ফোনটা কেটে দেয়। এদিকে ঈশা তো ভাবতে থাকে, অন্যদিকে আকাশ তো ঘুমোচ্ছে। ইরা মনে করেছিল সে স্বপ্ন দেখেছে, তাই আরো বেশি কিছু সময় জড়িয়ে ধরার 1 মিনিট পর বুঝতে পারে এটা তো স্বপ্ন না, সত্যি। তাই একটা লাফ দিয়ে বুকের উপর থেকে উঠে পড়ে, বিছানা থেকে নেমে যায় আর নিজের রুমে দৌড় দেয়। এভাবে 30 মিনিট পর ঈশার কালে ঘুম ভাঙে। ঈশা তো যা ইচ্ছে তাই বলেই গেল, তা আপনাদের পরে জানাবো। এখন ওরা তো ওদের এইভাবে দেখে ফেলেছে, তাই ওরাও ইরাকে নিয়ে মজা করতে ব্যস্ত। ফ্রেশ হয়ে ওরা দুজনেই নাস্তা খেতে নিচে নামে। কি রে, ঘুম কেমন হলো? আর ব্যথা কি সেরেছে? ব্যথা তো সেরেছে। আর শোন, তোকে যা বলা ছিল। তা বল, কি কথা? রাতে মনে হয়েছিল কে একজন আমার বুকে শুয়েছিল, কিন্তু সকালে উঠে আর কাউকে পেলাম না। ব্যাপারটা কি বলতো? কথাগুলো শুনে ইরা একটু শান্তি পেল। থাক না, যখন আপনার কিছু আর মনেই নেই তখন আর কি দরকার মনে করার? কি বলেন, এত কিছু হয়ে গেল আর বলতেছেন আমি মনে করব না? করবেন না। আচ্ছা, কাউকে কিছু মনে করতে হবে না। এখন সবাই এখন তাহলে খেয়ে বাসায় যাও। আমাকে যে তাড়াতাড়ি করে যেতে হবে, ঈশা কল দিয়েছিল। আমি তাহলে যাই রে। ঠিক আছে, সাবধানে যাস। আকাশ তো বেরিয়ে পড়ে, এর মাঝে ইরাও বেরিয়ে পড়ে। আকাশ ওর বাড়ির কাছে যাওয়ার পর দেখে একটা ছেলেকে কতগুলো ছেলে মিলে মারছে, তাই ওদের কাছে যায়। কি ব্যাপার, কে তোমরা? আর ওকে এইভাবে কেন মারছো? তার কৌফিয়ত কি তোকে দিতে হবে? দিতে হবে। তুই কে রে যে তোকে কৈফিয়ত দিতে যাব? এই তুই বল, কি হয়েছে? ভাই, আমি যখন এখান দিয়ে আসতেছিলাম তখন এর সাথে ধাক্কা লাগে। ওখান থেকে এই লোকটা ওর বন্ধুদের খবর দেয়, আর ওরা এখন আমাকে এখানে। কি রে, সামান্য ধাক্কা নিয়ে তোরা এত কিছু শুরু করে দিলি? দেখ, তোর সাথে আমাদের কোনো কিছুই নেই, তাই চুপচাপ এখান থেকে চলে যা তুই। এদিকে আকাশ তো কোনো কথাই শুনছে না, তাই ওদের মধ্যে মারামারি হতেই থাকে। এতে কিছু মুরব্বি টাইপসের লোক দেখে ফেলে, আর সাথে ইরাও। এই ছেলেগুলো জীবনেও ভালো হবে না, কথায় কথায় মারামারি শুরু করে দেই। এদের জ্বালায় তো পাড়ায় থাকাই মুশকিল। এরা দিন দিন এতটা বখাটে হচ্ছে না, না জানি এদের বাবা মা এদের কিভাবে সহ্য করে যাচ্ছে। আচ্ছা, এটা ওদের ব্যাপার। এখানে থাকলে দেখা যাচ্ছে ওদের মারের জন্য আমাদের না মার খেতে হয়। ওনারা তো ওনাদের কথা বলতেই ব্যস্ত। এদিকে এরা তো কি করবে কিছুই বুঝতে উঠতে পারছে না, কেননা পাড়াতে সবাই ওকে বখাটে বলেই যাচ্ছে। মারামারির মাঝে আকাশ তো ইরাকে দেখে থেমে যায়, আর ইরাও ওখানে থেকে চলে যায়। একটু পরে আকাশ যখন বাসায় ঢোকে, তখন ঈশা মারের জায়গাগুলোতে কেমিক্যাল দিয়ে দিচ্ছে। আকাশ যে ব্যথা পাচ্ছে সেদিকে কোনো খেয়ালই নেই। ঈশা, ব্যথা পাচ্ছি তো আমি। তুই ব্যথা পেলে আমার কি? সারাদিন শুধু মারামারি করে বেড়াস, আর আমাকে কি না এখন বলতেছিস ব্যথা পাস? এতই যখন তোর সমস্যা, তাহলে কেন এইভাবে বারবার মারামারি করিস বলতো? আমি কি ইচ্ছে করে করি নাকি? তাহলে তুই কি ছোট বাচ্চা যে তোর হাতেই সবাই জোর করে করাবে? আচ্ছা বাদ দে তো, এখন আমাকে একটু ঘুমাতে দে। এমনিতে তো ঘুমাতে পারি না।
তা পারবি কি করে? পাশে মেয়ে নেই, ঘুমালে কি আর ঘুম আসে? বোন হয়েও তোকে এই সব কথা বলতে হচ্ছে। লজ্জায় তোমার মুখটা এখন শেষ। ওই তোর বয়স হচ্ছে কতটুকু যে তুই এত কিছু বুঝবি? এখন যা ঘুমিয়ে পড়। আমি কেন ঘুমাবো? আমাকে কলেজ যেতে হবে। আর তোর এত ইচ্ছে হলে তুই না ঘুমিয়ে ভার্সিটিতেও যেতে পারিস। বেশি পাকা হয়ে গিয়েছিস তুই, তোর তো একটা ব্যবস্থা করতেই হয়। ঈশা চলে যায়। ওর যাওয়ার পরে আকাশ লম্বা একটা ঘুম দেয়। বিকেলের দিকে ভার্সিটিতে যায়। ওখানে গিয়ে দেখে তেমন কেউ নেই, তাই একটা ফুল গাছের নিচেই বসে আছে সে। কিছুক্ষণ পর ওখানে একে একে কয়েকটা গাড়ি আসে। ওরা এসে চারদিকে দেখতে থাকে। আকাশের কাছে ব্যাপারটা বেশি ইন্টারেস্টিং লেগেছিল, তাই লুকিয়ে দেখতে থাকে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর ওরা আবার গাড়িতে গিয়ে বসে আর ওখান থেকে চলে যায়। ওরা যাওয়ার পর আকাশের তো অনেক আফসোস হয়, তাই ওখানে কিছুক্ষণ থেকে বাসায় আসে। বাসায় আসার পর ওর আব্বু প্রতিদিনের রুটিনের মতো আজকেও তার ব্যতিক্রম হয়নি। তোকে যে আমি কিছু বলেছি সেই দিকে কি কোনো খেয়াল আছে তোর? আছে। আমি যে এখনো ছোট সেদিকে কি তোমার কোনো খেয়াল আছে? তুই যদি ছোট হোস তাহলে আমি কি? আমাকে যদি এতই বড় মনে হচ্ছে তাহলে বিয়ে কেন দিয়ে দিচ্ছ না? তোর কি একটুও লজ্জা বলতে কিছুই নেই? পাড়ায় সারাদিন মারামারি করে বেড়াস আর তোর কাছে কোনো বাবা তার মেয়েকে তুলে দিবে? আমি তো সবটা জেনে মোটেও চুপ করে থাকতে পারবো না। জেনে শুনে আমি একটা মেয়ের ক্ষতি তো হতে দিতে পারি না। সত্যি কি আমি তোমার ছেলে বাবা? তুই আমার ছেলে হয়েও আমি তোর বাবা না, বুঝলি? তোর মতো একটা অকর্ম আমার ছেলে, তা তো বলতেও আমার লজ্জা হচ্ছে। কত করে বলি আমার ব্যবসাটায় একটু দেখ, কিন্তু কে শুনে কার কথা? বাবা, তুমি কিন্তু একটা কাজ করতে পারো। কি কাজ? তুমি ভাইয়ার বিয়ে দিয়ে দাও। তা বিয়ে দিয়ে কি ও ঠিক হবে? অবশ্যই হবে বাবা। কিভাবে ঠিক হবে শুনি? আমি এরকম অনেক দেখেছি বাবা। ছেলেরা বাবা মায়ের কথা না শুনেও বউয়ের কথা ঠিকই শোনে। তোকে এই কথা কে বলেছে? কি আর বলবে, আমি তো সবকিছু নিজের চোখেই দেখেছি। কি দেখতেছিস তুই? এই তো, তুমি মায়ের কথায় ওঠো আর বসো, মা যা করতে বলে তাই করো। ঈশার কথা শুনে ওর মা আর ভাই দুজনেই হেসে দেয়, কিন্তু ঈশার বাবা কিছুটা লজ্জা পায়। ঠিক বলেছিস তুই, ওকে একটা বিয়ে করিয়ে দিই, তাহলে যদি বউয়ের কথাই ঠিক হয়। কিন্তু ওকে বিয়ে করার জন্য মেয়ে পাবো কোথায়? মেয়ে তো আমাদের খুঁজতে হবে না, মেয়ে তো নিজেই এসে ভাইয়ের কাছে ধরা দিয়েছে। মানে ঠিক বুঝলাম না আমি। ভাইয়াকে জিজ্ঞেস করো, বাকিটা ভাইয়াই তোমাকে বলবে। তাই না রে ভাইয়া? আমি কি করব? আমি কি কিছু জানি নাকি? সত্যি কি তুই কিছু জানিস না? কই না তো। তোকে আমি কল করেছিলাম, তখন একটা মেয়ে কল রিসিভ করেছিল। তা ওই মেয়েটা কি হেরেছিল? বিশ্বাস করবেন, আমার কাছে কোনো মেয়ে ছিল না। তাহলে আমি তখন কার সাথে কথা বলছিলাম? এটা তুই ভালো বুঝিস। আমাকে এখন ঘুমাতে হবে, তুই তোর কাছে যা। ঈশা চলে যায় ওর কাজে। কিছুদিন পর আকাশ আসে ভার্সিটিতে। ওখানে ইরা আসে, সাথে ওই মেয়েটাও আসে। ওরা কথা বলছিল আর কি যেন খাচ্ছিল। তখন ইরার কিছু একটা খাওয়ার জন্য বমি বমি ভাব হয়, তাই ওয়াশরুমে চলে যায়। ঈশার কথা শুনে ওর মা আর ভাই দুজনেই হেসে দেয়, কিন্তু ঈশার বাবা কিছুটা লজ্জা পায়। ঈশা চলে যায় ওর কাজে। কিছুদিন পর আকাশ আসে ভার্সিটিতে। ওখানে ইরা আসে, সাথে ওই মেয়েটাও আসে। ওরা কথা বলছিল আর কি যেন খাচ্ছিল, তাই ওয়াশরুমে চলে যায়। এদিকে মেয়েটা বাহিরে দাঁড়িয়ে দেখতে থাকে আকাশ প্রশ্ন করতে যাবে, কিন্তু কিছু বলল না, কারণ ওই দিকটায় মেয়েদের ওয়াশরুম, তাই এদিকে ছেলেদের আসা বারণ। এদিকে ইরা বের হতেই ওরা, শোন, আমার মনে হয় তোর একবার ডাক্তার দেখানো উচিত। আরে কেন দেখাবো ডাক্তার আমি? কেন কেন দেখাবি মানে? তুই কি কিছু ভুলে গিয়েছিস? আর আমি যা ভেবেছি তা না হয়ে যায়। কি আবল তাবল বকছিস? আবল তাবল না রে, আমি ঠিকই বলছি। ওই রাতে তুই আর আকাশ কি অবস্থায় ছিলি তা আমি জানি। না জানি তোদের দুজনের মধ্যে কি কি হয়েছে। আমি বলছিলাম কি, এই সময় তোর বমি আসাটা ভালো লক্ষণ না, মায়ের কাছে শুনেছি। দেখ, তুই যা বোঝাতে চেয়েছিস তেমন কিচ্ছু হয়নি। আর আমার যে ওই রকম কিছু হয়েছে তা আমি বিশ্বাস করি না। তাছাড়া আকাশের কোনো কিছু মনে নেই, এবং রাতে আমি যে ওর রুমে ছিলাম সেটাও আকাশ জানে না। আর আমাদের মাঝে তেমন কিছু হয়নি। দেখ, আমার যা জানানোর ছিল তা আমি বলেই দিয়েছি। এবার বাকিটা তোর ইচ্ছে। ওর যদি বড় কোনো সমস্যা না হয়
সেই জন্য আগে থেকে একটু সাবধানতা অবলম্বন করলে সমস্যা কি বল? যখন কিছু হয়নি তখন কেন এত কিছু করতে যাব? আমার যা বলার বলে দিয়েছি, বাকিটা এখন তোর ইচ্ছে। অনেক কিছু বলেছিস, এখন চল বাসা যাব। মাথাটাও কেমন করছে, যেন ব্যথা করছে আমার। আচ্ছা চল। ওরা দুজন ওখান থেকে চলে যায়। ওরা যাওয়ার পরই ওই দিনের ছেলেগুলো আজকে আবার আসে এখানেই। তাই আকাশ ওদের কাছে যায়। কি ব্যাপার, আপনারা এখানে কেন? আমরা এখানে কেন না কি এখন তোকে বলতে হবে? হবে। তুই কে যে তোকে বলতে হবে? আমি কে তা পরে জানতে পারবেন। এখন আমি যা জিজ্ঞেস করতেছি তার উত্তর দেন। যদি না দেই উত্তর? এখানে তাহলে তোদের এক এক করে মারতে থাকবো। ও তাই নাকি? কথা শেষ না করেই মারামারি শুরু করে দেয়। এভাবেই কিছুক্ষণ ধরে ওদের মারামারি শুরু হতে থাকে। অনেকক্ষণ হওয়ার পর ছেলেগুলো মার খেয়ে শুয়ে আছে। কিছুক্ষণ পর আকাশ যখন বাড়িতে যায়, দেখে বাড়িতে কিছু ডক্টর দেখতে পায়। তাই ওনাদের সাথে কথা না বলেই ওর বাবা মা ওর রুমে যায়। ওখানে গিয়ে দেখে ওর বাবা বিছানায় শুয়ে আছে, আর ওর মা পাশে বসে কান্না করছে, আর ঈশাও সেম ভাবেই কান্না করছে। এসব দেখে প্রশ্ন করে, এইসব কি মা, তোমরা এভাবে কান্না করছো কেন? আর বাবার কি হয়েছে? ভাইয়া, বাবা হার্ট অ্যাটাক করেছে। তাহলে তো ভালো, আব্বু রেখে থাকুক কয়েক মাস। কিন্তু তাহলে কোম্পানি দেখাশোনা করবে কে? সেটাও তো কথা, ম্যানেজারকে বললে কি কি পারবে না? কি এখন কি ম্যানেজারের হাতে আমি কোম্পানি তুলে দিব নাকি? তাহলে তুমি এখন কি চাও বাবা? আমার যে অবস্থা, আমি কয়েকদিন আর বাঁচবো তাই তো জানি না। আর সেজন্য আমি চাই আমি বেঁচে থাকতে তুই একটা বিয়ে কর আর আমার বিজনেসটা সামলিয়ে রাখ। কিন্তু বাবা, একসাথে দুটো কাজ করব কিভাবে? কেন সম্ভব না? বিজনেস তো সামলাতে পারবি, আর বৌমা তো বাড়িতেই থাকবে, তাহলে আর সমস্যা কি? তাছাড়া আমি কি শেষমেশ নিজের নাতি নাতনির মুখ কি দেখতে পারবো না? ঠিক আছে, তুমি যখন এটাই চাচ্ছ তাহলে তাই হবে। তুমি সবটা ব্যবস্থা করো। ঠিক আছে, তাই করব। তুই তাহলে রুমে যা। আকাশ রুমে যাওয়ার পর ঈশা ওর বাবা মা একটা হাসি দেয় ওনাদের প্ল্যান সাকসেস হওয়ার জন্য। আপনারা তো অনেকেই বুঝতে পারছেন না আসলে কি হয়েছে এখানে। আসলে ওনারা প্ল্যান করে আকাশকে বিজনেস আর বিয়ে করিয়ে দেওয়ার জন্যই এত কিছু করে। যাক, আকাশ তাহলে কোনো কিছু বুঝতে পারেনি। হ্যাঁ বাবা, এবার গিয়ে আমাদের প্ল্যানটা কাজে দিয়েছে। এখন আমাদের ওই নাটক কয়েকদিন চালিয়ে যেতে হবে, কারণ ও যদি বুঝতে পারে তাহলে তো সমস্যা। ঠিক বলেছো মা, তাহলে আমরা কয়েকদিন চালিয়ে যাব, ততদিনে তোমরা মেয়ে দেখো। আচ্ছা, ওর কোনো মেয়ে পছন্দ আছে কিনা তা তো আগে জানা দরকার। না মা, ভাইয়ার তেমন কিছু নেই, তাই তোমরা মেয়ে দেখতেই পারো। আমার বান্ধবীর একটা মেয়ে আছে, আমি একটিবার তাহলে ওর সাথে কথা বলে দেখি। তাই করো তাহলে। এদিকে ওনারা তো আকাশের জন্য মেয়ে দেখা আর বিজনেস দেখার সবকিছুই প্ল্যান করেছে। এভাবে 7 দিন চলে যায়। আকাশ এখন মোটামুটি ব্যবসা দেখাশোনা করে। কোনো সমস্যা হলে ওর বাবাকে কল দিয়ে জানিয়ে দেয়। এভাবে আরো কয়েকদিন যেতে থাকে। আকাশের মা ওর জন্য মোটামুটি মেয়ে পছন্দই করে ফেলে। তাই আজকে উনি ঈশাকে আর আকাশের বাবাকে নিয়ে যাবে মেয়ে দেখার জন্য। কিন্তু আকাশ মোটেও জানে না এইসব ব্যাপারে, তাই ওনারা বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওনারা একটা বাড়িতে আসে। বাড়িটা আগে থেকেই সাজানো ছিল, তাই ওনারা আসা মাত্র এই আকাশের মা গিয়ে ওনার বান্ধবীকে জড়িয়ে ধরে। এভাবে ওনারা প্রায় 2 ঘন্টা কথা বলতে থাকে। মা, আমি তাহলে বাড়িটা ঘুরে দেখি। আচ্ছা দেখো তাহলে। এদিকে ঈশা পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে। কেননা আপনারা তো বুঝতেই পারছেন, দুজন মহিলা যখন অনেকদিন পর কথা বলে তখন তাদের কথা শেষ হতে কত সময় লেগে যায় তা তো আপনারা মোটামুটি সবাই জানেন। সেজন্য ঈশাকে পাঠিয়ে দিলাম বাড়িটা দেখার জন্য। ঈশা তো বাড়ি দেখতে ব্যস্ত। বাড়ি দেখার মধ্য দিয়ে ছাদে যায় আর কিছুক্ষণ ওখানেই সময় কাটাতে থাকে। কেননা ঈশার বাড়ির মতো এখানেও ছাদের মধ্যে নানা রকম ফুলের গাছ আছে, তাই সবটাই উপভোগ করতে থাকে ঈশা। এদিকে ঈশার মায়ের বান্ধবীর মেয়ে চলে এসেছে, তাই ওনারা নিচে কথা বলতে থাকে। মেয়েটাও আন্টি ভেবে কথা বলতে থাকে, কিন্তু মেয়েটা এখনো জানে না আসলে ওনারা কেন এসেছে এখানে। অনেকক্ষণ কথা বলে এই দুপুর হয়। খেয়ে ঈশা সহ ওর বাবা মা চলে আসে ওখান থেকে। গাড়িতে ওনারা বসে আছে, সাথে নিজেদের মধ্যে কথাও বলছে। মেয়ে পছন্দ হয়েছে তোমার?
মেয়ে আমাদের এত পছন্দ হয়েছে যা বলার বাহিরে। আন্টি যেমন মিশুক, ওনার মেয়েও তেমন। তবে ভাইয়ার সাথে কিন্তু দারুণ মানাবে। আচ্ছা, আমি বলছিলাম কি, আমরা কয়েকটা মেয়ে দেখে রাখি। কেন, তোমার কি মেয়ে পছন্দ হয়নি? মেয়ে তো পছন্দ হয়েছে, তাছাড়া তোমার ছেলের যে পছন্দ হবে তাই তো জানি না ঠিক মতো। ওর যদি এই মেয়ে পছন্দ না করে তখন তো আবার আমাদের মেয়ে দেখতে হবে। তাই আমি বলছিলাম কি, আরো কয়েকটা মেয়ে দেখে রাখার জন্য। তার আর দরকার হবে না, আমরা যখন দুইজন পছন্দ করেছি তখন আকাশেরও পছন্দ হবে, তাই তোমাকে ওই নিয়ে আর কথা বলতে হবে না। ঠিক আছে। সত্যি আবু, বিয়ের পর ছেলেরা যে তাদের বউয়ের কথা মতো চলে তা তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। ঈশার এমন হাসিতে ওর মাও হেসে দেয়, আর আকাশের বাবা তখন লজ্জায় মাথা নিচু করে যায়। রাতের বেলায় যখন আকাশ আসে, তখন আকাশ আসার পর ওর রুমে ওর মা বাবাও আসে। সবাইকে একসাথে দেখে বুঝতে পেরেছে কিছু একটা তো হবে এখানে। কি ব্যাপার, সবাই একসাথে কেন? আমরা তো এমনিতেই এসেছি তোর খোঁজ নেওয়ার জন্য। দেখো মা, কাজের কথা বলো। কাল অফ, সেজন্য এখন ঘুমাবো। তোর কি বেশি কষ্ট হচ্ছে? তা হঠাৎ এই প্রশ্ন কেন? না মানে, সব দায়িত্ব তোর উপরে তো, সেজন্য বললাম। না বাবা, আমার কোনো সমস্যা হচ্ছে না। তাছাড়া তোমার বয়স হয়েছে, সেজন্য তোমার তো এখন রেস্ট নেওয়া দরকার। আমারই ভুল হয়েছে, তোমাকে আরো আগে রেস্টে পাঠানো দরকার ছিল। আরে এইভাবে বলিস না, তাছাড়া তুই ঠিক থাকলেই হবে। এখন তাহলে আমি আসি, তুই ঘুমা। যে কথাটা বলার জন্য এসেছি ওই কথাটা বলো। বাবা মা, কোন কথার কথা বলছো? আমরা তোর জন্য একটা মেয়ে দেখেছিলাম, আমাদের অনেক পছন্দ হয়েছে, তাই আমরা চাই তুই ওই মেয়ের সাথে দেখা কর আর তোদের মধ্যে কথাবার্তা সেরে নে। আমার হাতে সময় নেই, তোমরা দেখেছো এতেই হবে। ঠিক বলেছিস ভাইয়া, একসাথে বিয়ে করে বউয়ের মুখ দেখছিস। অনেক বড় হয়ে গিয়েছিস মনে হচ্ছে। দেখ ভাইয়া, ভালো হবে না কিন্তু। তাহলে এখন যা এখান থেকে, আমাকে ঘুমাতে হবে। রাতের খাবার তো খাবি ভাইয়া। ক্ষুধা নেই। আমরা কি তাহলে বিয়ের কথাবার্তা নিয়ে কি এগোবো? তোদের যা ভালো মনে হয়। আচ্ছা, তুই তাহলে ঘুমা। ওনারা চলে যায়। আকাশ সকাল 11টায় ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসে পার্কে। ওখানে বসে বসে গল্প করছিল, সাথে মেয়ে দেখছিল। ওই তুই না একট আগে বললি তোর জন্য আঙ্কেল আন্টি মেয়ে দেখেছে, তাহলে এখন অন্য মেয়েদের দিকে এইভাবে কেন তাকিয়ে আছিস? তাহলে কি করব বল, এরা তো কম সুন্দর না। তাহলে আঙ্কেল আন্টিকে বলে এখান থেকে একটাকে সিলেক্ট করে নে। দরকার নেই, এমনিতেই কথা দিয়েছি, নয়তো ভেবে দেখতাম। এদের কথার মাঝে আরেকটা মেয়ে এসে উদয় হয়। আপনারা আমাকে নিয়ে কি বলছেন? কই, কখন? একটু আগেই তো বললেন। আরে আপনাকে নিয়ে না। তাহলে কাকে নিয়ে? আরে ওর কিছু না, আপনি এবার যেতে পারেন। বুঝি তো, সব বুঝি। কি বুঝলেন? ওই যে মেয়ে দেখলেই বখাটিদের মতো ওদের পিছনে পড়ে থাকেন। এই, তোমার তো সাহস কম না, তুমি আমাকে বকাটে বললে। বখাটেকে তাহলে কি বলবো? কিছু না, আর এইভাবে বখাটেদের মতো আচরণ করবেন না। দেখুন, আপনি কিন্তু একটু বেশিই করছেন। বেশি না, পুরাই কম বলেছি। জানতো এখান থেকে, নয়তো এখানেই আপনাকে। কি করবেন আপনারা? কি টিজ করবেন নাকি গায়ে হাত দিবেন, কোনটা? কোনোটাই করব না, আমরাই চলে যাচ্ছি এখান থেকে। তো যান এখান থেকে, কে মানা করেছে আপনাদের? আকাশ, চল তো এখান থেকে, এর সাথে বকবক করে সবই বৃথা। ওরা যে যার মতো করে চলে যায়। রাস্তায় ওরা আরো কিছুক্ষণ এভাবেই কথা বলতে থাকে। আকাশ তো সেই রকম ভাবে ক্ষেপে আছে। আমাকে মেয়েরা ভাবে কি বলতো? আমি কি করে বলবো? তাহলে তুই এটা বল, সবাই আমাকে দেখলে এইভাবে বকাটে কেন বলে? তুই তো বেশিরভাগ সময় মারামারি করে বেড়াস, তাই হয়তো। এখন দেখি তুইও বলছিস। আরে আমি তো বলিনি, তোকে শুধু কথাগুলো বলে দিলাম। হয়েছে তোর বলা, এখন চল এখান থেকে। ওরা দুজনেই বাড়ির সামনে আসে। রাশেদ বাসায় ঢুকতে যাবে, তখন কয়েকটা ছেলে এসে রাশেদের সামনে দাঁড়ায়। ওই, তুই কি রাশেদ? কেন? ওই, ওকে মার তাহলে। দোস্ত, বাঁচা আমাকে। তোকে বাঁচাতে গেলে তো এখন আমাকে বকাটে হবে। দোস্ত, তোর কথাগুলো বন্ধ কর, প্লিজ বাঁচা আমাকে। এই, তোদের বাঁচাতে বাঁচাতে আমাকে আজকে পাড়ার বকাটে বলে সবাই চেনে। বন্ধু, তোর নীতি বাক্য বন্ধ করে আগে আমাকে বাঁচা। এবার আর চুপ থাকতে পারলো না, ওদের মারতে থাকে।
ওদের মারা শেষ হতে না হতে কোথা থেকে ইরা এসে হাজির হয় ওখানে। ইরাকে দেখে আকাশের মার বন্ধ হয়ে যায়। কি ব্যাপার, দাঁড়িয়ে বললেন যে? মারুন ওদের। আপনি এখানে কেন বলুন তো? এখন কি এখানে আসতে হলে আপনাকে বলে আসতে হবে নাকি? আরে আমি কখন তা বলেছি? আপনার কথা তো তাই ইঙ্গিত পাচ্ছি। আসলে ওরা আমার বন্ধুকে মেরেছিল, তাই। তাই আপনি মারামারি করে ওনাকে সাহায্য করছিলেন, তাই না? আপনি কি করে বুঝলেন? তা আপনার না বুঝলেও চলবে। এখন আমাকে এটা বলুন, আপনি কি মারামারি ছাড়া একদমই থাকতে পারেন না? আমি যখনই মারামারি করি তখনই আপনার কেন সেখানে উদয় হতে হবে? আপনার জন্য আপনার কাছের মানুষগুলো দিন দিন সবার কাছে মার খাবে। আপনি যতদিন না মারামারি বন্ধ করবেন ততদিন দেখবেন আপনি যাদের পছন্দ বা আপনার আত্মীয় বন্ধুদের উপরে এইভাবে সবাই এসে মারতে থাকবে। আপনার কি মনে হয় আমি মারামারি বন্ধ করলে ওরা আমাকে যেতে দেবে? অবশ্যই দিবে। ওদের কথার মাঝে একটা ছেলে উঠে গিয়ে ইরার গলায় চাকু ধরে। ইরা তো ভয়ে শেষ। এবার আয় আমাকে মারতে। যদি তুই আর একটি পা বাড়াস তাহলে এই মেয়েকে এখানেই শেষ করে দিব। প্লিজ আমাকে বাঁচান এদের হাত থেকে। আপনি তো একটু আগে মারামারি করতে মানা করলেন। আমি জানতাম না কি এরা এইভাবে আমার গলায় ছুরি ধরবে। দেখুন, ওরা আপনাকে মেরে ফেললে আমার কি? আপনি আমার কোনো কিছু হন না যে আপনাকে বাঁচাতে হবে। প্লিজ এইভাবে বলবেন না, আমাকে এদের হাত থেকে বাঁচান। কিরে, মেয়েটা এত করে বলছে তবুও তুই ওকে কেন বাঁচাচ্ছিস না? তা আমি তোকে বলবো কেন? তাছাড়া এই মেয়েটার জন্য অনেক মার খেয়েছি আমি পারবো না ওকে বাঁচাতে। তখন ওই জায়গায় দিয়ে একটা লোক যাচ্ছিল। লোকটাকে দেখে দাঁড়িয়ে যায়। কি হয়েছে এখানে? এ ছেলে, ওই মেয়েকে এইভাবে ধরে রেখেছো কেন? তা কি তোকে বলতে হবে? নিজে বাঁচতে হলে এখান থেকে যা। আঙ্কেল আমাকে বাঁচান এদের হাত থেকে। উনি কি বাঁচাবে তোকে? ওনার তো নিজেই এক পা কবরে, উনি আবার তোকে বাঁচাবে কি করে? প্লিজ আঙ্কেল বাঁচান আমাকে। এ বকাটি ছেলে, মেয়েটা এত করে যখন বলতেছে তখন বাঁচাও ওকে। আপনার সাহস তো কম না, আপনি আমাকে বখাটে বলছেন। ঠিক আছে, আর বলবো না। এবার তো মেয়েটাকে বাঁচাও। ঠিক আছে, বাঁচাচ্ছি। কথাগুলো গিলছে আর সামনের দিকে এগোচ্ছে। তার সাথে ওই ছেলেটাকে কথায় ব্যস্ত রাখছে। সুযোগ বুঝে ইরাকে ইশারা করে নিচে একটা লাথি মারার জন্য। ইরা লাথি মারতেই ছেলেটার হাত থেকে চাকুটা পড়ে যায় আর ইরা একটা সাইডে চলে যায় দৌড়ে। দেখলেন তো, আজকাল ভালো মানুষই করে কোনো লাভ নেই। আপনি যাদের সহ্য করতে পারবেন না একদিন তারাই আপনাকে বাঁচাবে। আপনার জন্যই তো বিপদে পড়লাম, তাহলে আপনি তো আমাকে বাঁচাবেনই। আমি কখন বিপদে ফেললাম? আপনি যদি এখানে না দাঁড়িয়ে থাকতেন তাহলে কিন্তু এইসব হতো না। ওই তোদের ঝগড়া বন্ধ হলে আমাকে একটু হসপিটালে নিয়ে চল। আরে বন্ধু, এই ফাজিল মেয়েটার জন্য তো আমার তোর কথা মনেই ছিল না। তোর তো মারামারি করার সময় কারো কথা মনে থাকে না, এখন আমাকে নিয়ে চল হসপিটালের দিকে। আয় গাইতে ওঠ। এই যে অনেক উপকার করেন আপনি, এবার যেখানে যাওয়ার ছিল সেখানে যান। আকাশ তো রাশেদকে নিয়ে চলে যায় হসপিটালের দিকে। অন্যদিকে ইরা আসে আকাশের বাড়িতে। ইরা এখানে কেন এসেছে তা আপনারা জানতে পারবেন, তবে তার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের। সেজন্য অপেক্ষা করতেই থাকুন, আপনারা সবটাই জানতে পারবেন। তবে এখন চলুন অন্য জায়গা থেকে ঘুরে আসি। হসপিটালের ডক্টর তো রাশেদকে ব্যান্ডেজ করে দেয়। ওখান থেকে প্রয়োজনীয় ওষুধ নিয়ে বেরিয়ে পড়ে তারা। অন্যদিকে ইরা গিয়ে ঈশার রুমে গল্প করতে থাকে। তো বলো ঈশা, কেমন আছো তুমি? আমি অনেক ভালো আছি। তা কোনো অসুবিধা হয়নি তো আসতে? না, কোনো অসুবিধা হয়নি। তবে তোমাকে যে কথাটা বলার ছিল, আমার তো শপিং করতে হবে, তাই তুমি যদি আমার সাথে আসো তাহলে তো ভালোই হতো। ঠিক আছে, আমি তৈরি হয়ে নিচ্ছি। আচ্ছা, আমি ততক্ষণে বাড়িটা ঘুরে দেখি। আরে আমার 5 মিনিট লাগবে সময়। সমস্যা নেই, আমি ততক্ষণে এবার রুমটা থেকে ঘুরে আসি। বুঝতে পেরেছি। আচ্ছা যাও তাহলে। ইরা চারপাশে ঘুরে ঘুরে দেখতে থাকে। রুমের আশেপাশে তেমন খারাপ কিছু দেখেনি, তাই চলে আসে ঈশার কাছে। ওখানে এসে বসে আছে। কিছুক্ষণ পর, আমার হয়ে গিয়েছে, এখন চলো। চলো। ওরা তো বেরিয়ে যায়। এদিকে আকাশ বাসায় এসে রুমে গিয়ে রেস্ট নেয়। কেননা আজকে তো বন্ধ অফিস, তাই নিজের মতো করে দিনটা কাটাতে থাকে। এদিকে বাসায় এসে রেস্ট নেওয়ার সাথে সাথে একটা লোক আসে আকাশের বাসায়। চৌধুরী সাহেব ভিতরে আছেন কি? কি হয়েছে বলুন। আচ্ছা, আপনার তো টাকা সম্পত্তি কোনো কিছুই অভাব নেই, কিন্তু আপনার ছেলেটাকে তো মানুষ করতে পারেননি। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। এই যে আপনার ছেলে সারাক্ষণ মারামারি করে বেড়াই,
ওকে তো একটু শাসন করতে পারেন। আপনাকে কে বললো ও সারাক্ষণ মারামারি করে বেড়ায়? কেউ বলতে যাবে কেন? আমি তো একটু আগে দেখলাম ওদের দুজনের জন্য একটা ছেলে একটা মেয়েকে মেরে ফেলতে পর্যন্ত গিয়েছিল। দেখুন, আমার ছেলে এখন বিজনেস সামলায়, ওর পক্ষে মারামারি করে সময় নষ্ট করার মতো মানেই নেই। তাই আপনি এবার আসতে পারেন। ভালোর জন্য বললাম, পরে এভাবে মারামারি করতে থাকলে ছেলেকে তো বিয়ে দিতে পারবেন না। সে চিন্তা আপনাকে করতে হবে না, তার জন্য ওর মা আছে, বোন আছে, আর আমি তো আছি। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। ছেলের বিয়ে ঠিক হলে দাওয়াত দিন। বিয়ে ঠিক হয়ে আছে, আর 2 দিন পর কার্ড বিতরণ করব, তখন এসে খেয়ে যাবেন। তো মেয়ের পরিবার কি করে? ঠিকানা কোথায়? ঠিকানাটা আপনাদের জানতে হবে না, যান এখন নিজের কাজে। লোকটাও চলে যায়। কিছুক্ষণ পর আকাশ নিচে আসে খাবার খাওয়ার জন্য। তখন ওখানে আকাশের বিয়ের কথাবার্তা নিয়ে কথা ওঠে। আকাশ, তোমার যে বিয়ে ঠিক করেছি তা কি জানো তুমি? তোমরা তো আমাকে কিছুই জানাওনি, আর তোমরা যদি নাও জানাও তাহলে আমি জানবোটা কি করে? আমরা তোমার বিয়ে ঠিক করেছি, আর 10 দিন পর তোমার বিয়ে, তাই নিজেকে প্রস্তুত করো। ঠিক আছে, কিন্তু আত্মীয় স্বজনদের তো কার্ড বিতরণ করতে হবে। তার জন্য ঈশা আছে, আমি তো আছি, সেসব নিয়ে তোকে ভাবতে হবে না। কিন্তু মা, বাড়ি তো সাজাতে হবে। ওইসব আমি দেখব। সবকিছু যদি তোমরাই দেখো তাহলে আমি কি করবো আর? তুই শুধু বিয়েটা করবি, এরপর বাকিটা তোর ইচ্ছে। আচ্ছা, ঈশাকে তো দেখছে না। ও তো একটু বাইরে গিয়েছে কিছু কেনাকাটা করতে। বুঝলাম না আমি, বিয়েটা আমার নাকি অন্য কারোর? কেন রে, এরকম করে বলছিস কেন? আমার বিয়ে, আমি নিজেই সময় তারিখ কিছুই যায় না, তার উপর আমাকে তো শপিং করতে হবে। তোর জন্য সবকিছু ঈশা নিয়ে আসবে। তাহলে তো ভালোই হবে, আমাকে কষ্ট করতে হবে না আর। আচ্ছা, আমি তাহলে রুমে যাই, কাল অফিসে অনেক কাজ আছে। তুই আজ এই সপ্তাহে অফিস কর, তারপর ম্যানেজারকে সব বুঝিয়ে দিবি, কেননা গায়ে হলুদ থেকে শুরু করে বাকিগুলো তো করতে হবে। আর বিয়ের পর আমি 1 সপ্তাহের জন্য অফিসে বসবো। তুমি অফিস করলে আমি কি করব? তুই বৌমাকে সময় দিবি, মেয়েটা নতুন এই বাড়িতে, তাই তুই যদি ওকে সময় দিস তাহলে মেয়েটার জন্য তো অনেক ভালো হবে। ঠিক আছে বাবা, তাই হবে। এভাবে কথা সমাপ্তি করেই আকাশ ওর রুমে চলে আসে। অন্যদিকে ইরা আর ঈশা তো নিজেদের মতো করে শপিং করতে থাকে। ইরা তো নিজের জন্য অনেক কিছু কিনে নেয়, আর ঈশা আকাশের জন্য কিনতে থাকে। ওদিন শপিং শেষ হলে ঈশা ইরাকে ওর বাসার সামনে রেখে চলে আসে নিজেদের বাড়িতে। ওখানে এসে আকাশের রুমে আসে। ভাইয়া আসবো কি? আয়, কিন্তু তোর হাতে এগুলো কি? এই তো তোর জন্য শপিং করে নিয়ে আসলাম। এখন এইগুলো দেখ, কোনটা কোনটা তোর পছন্দ হয়। তুই যখন পছন্দ করে এনেছিস তখন তো আমার পছন্দ হবে। আরে গাধা, তোর মাপে লাগবে কিনা তা দেখার জন্যই বলেছি। তুই অপেক্ষা কর, আমি দেখতেছি। তাড়াতাড়ি দেখ। আকাশ সবকিছুই দেখতে থাকে। মোটামুটি সবই ফিট হয়, তাই সবকিছু রেখে দেয় নিজের কাছে। কিছুক্ষণ পরে ঈশা চলে আসে। পরের দিন আকাশ ওর মতো করে এই কাজ করতে থাকে, কিন্তু ব্যবসার কিছু কাজের জন্য আকাশকে 3 দিনের জন্য দেশের বাইরে যেতে হবে। সেজন্যই আকাশ ওর বাবাকে কল দেয়। বাবা, ব্যবসায়ের কাজে তো আমাকে তো এবার যেতে হবে। সমস্যা নেই, 3 দিনের তো ব্যাপার। আচ্ছা, ঈশাকে বলো আমার লাগেজ যেন গোছিয়ে রাখে, আমি একটু পরে এসে ওগুলো নিয়ে বের হব। তোকে এত কষ্ট করতে হবে না, আমি ঈশাকে দিয়ে এয়ারপোর্টে পাঠিয়ে দিব, তুই ওখানে চলে যাস। তাহলে তো ভালোই হবে। আচ্ছা, আমি ঈশাকে বলতেছি, তুই তাহলে বেরিয়ে পড় 20 মিনিট পরে। আকাশের সাথে কথা বলে ঈশাকে সবটা বলে। ঈশা সবটা শুনেই লাগেজ গোছাতে থাকে, সবটা গুছিয়ে বেরিয়ে পড়ে। এদিকে আকাশ এয়ারপোর্টে এসেছে 5 মিনিট হলো, আর ঈশা তো 10 মিনিট লেট হয়। ঈশা এসেছে বলে আকাশ কোনো কথা বলেনি। যদি ড্রাইভার হতো এতক্ষণ অনেক কথা শুনিয়ে দিত। সবটা দেওয়া শেষ হলো। এই নে ভাইয়া, তোর সব কিছু এখানে আছে। আমি তাহলে আসি, তুই বাবা মায়ের খেয়াল রাখিস। ভাইয়া, তোর কাছে কিছু চাওয়ার ছিল। কি বল? এই ছবিতে থাকি এই নেকলেস আর এই কানের দুল আনতে পারবি কি আমার জন্য? আর এটা আমার হবু ভাবির জন্য। দেখ, তোর জন্য এটা নিয়ে আসবো, কিন্তু তোর ভাবির জন্য কেন আনবো? বারে, আমার জন্য আনবি আর ভাবির জন্য না বললে পরে তো বলবি আমি তোর বইয়ের জন্য কিছু আনতেই বলিনি। দেখ, আমার কাছে তুই সবার আগে,
তাই তোর যখন এটা পছন্দ হয়েছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব এই ডিজাইনের নেকলেস আনার জন্য। আর ভাবির জন্য? দেখি, যদি ইচ্ছে হয় আনবো, নয়তো আনবো না। দেখ ভাইয়া, ভাবির জন্য না আনলে আমি কিন্তু তোর থেকে নিব না। নয়তো ভাবি পরে বলবে আমি তোর থেকে সবকিছু আদায় করে নিয়েছি, কিন্তু ভাবির জন্য কিছুই নিইনি। এইরকম কথা তোর ভাবি যদি বলে, তাকে তো আমি বাড়ি থেকে বের করে দেব। আচ্ছা, আমি নিয়ে আসবো দুজনের জন্যই। সত্যিই তো ভাইয়া? হুম। ঈশাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে আকাশ চলে যায় আমেরিকায়। ওখানে যাওয়ার পর একটা গহনার দোকানে যায়। আমাকে এই দুটো নেকলেস বানিয়ে দিতে পারবেন কি, বা ব্যবস্থা করে দেওয়া যাবে কি? কোন দিন লাগবে? এই তো 3 দিনের ভেতরে লাগবে এই দুটো নেকলেস। দেওয়া যাবে, তবে এর জন্য বাড়তি কিছু ডলার দিতে হবে। বুঝতেই তো পারছেন আপনার অনেক আর্জেন্ট লাগবে, তাই এটার জন্য বাড়তি লাগবে। ডলার নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি এই তারিখে আসবো, তখন যেন পেয়ে যাই। চিন্তা করবেন না, আমি 5 জন লোককে এই কাজে লাগিয়ে দিব। ধন্যবাদ। এই নিন অ্যাডভান্স $10,000, বাকি $3,000 নেকলেস নেওয়ার সময় দেব। ঠিক আছে স্যার, তাই হবে। আমি এখনই ওদের কাজে লাগিয়ে দিচ্ছি। এদিকে ওরা নিজেদের মতোই কাজ করতে থাকে, অন্যদিকে আকাশ ওর কাজ করতে থাকে। বিজনেসের কাজগুলো শেষ করতে থাকে। অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, সেজন্য ওদের সাথে সব ডিল করতে থাকে। সবটা করার পর নেকলেসের দোকানে যায়। আমার সবকিছু রেডি হয়েছে তো? জি স্যার, এই নিন, আপনার সব কিছু দেখে নেবেন। ওয়াও, অনেক সুন্দর হয়েছে তো। আচ্ছা, আমাকে তাহলে মেমো দিন একটা। ম্যামও কেন? আসলে আমি তো বাংলাদেশে থাকি, তাই এয়ারপোর্টে আমি মেমো ছাড়া এগুলো নিয়ে যাওয়াটা ঠিক হবে না। বুঝতে পেরেছি, এই নিন ম্যামও, আর আপনার বাকি ডলারগুলো দিন। সবটা দেওয়ার পর বেরিয়ে পড়ে এয়ারপোর্টে। ওখানে আসার পর সবটা নিয়ে বেরিয়ে পড়ে। কয়েক ঘন্টা পর এয়ারপোর্টে আসে। ওখানে নেকলেসের জন্য মেমো দেখাতে হয়েছে। তারপর এয়ারপোর্ট থেকে বের হয়ে আসে। বাড়িতে আসার পর দেখে পুরো বাড়িটাই সাজানো হয়েছে। তাই সে সেদিকে আর বেশি খেয়াল না করে চলে আসে ওর রুমে। কিছুক্ষণ পর ঈশা আসে দেখা করার জন্য। ভাইয়া ভাইয়া, আমার জন্য কি এনেছিস? তোর জন্য কিছু আনতে পারিনি। কথাটা শুনে একটু মন খারাপ করেই আবার বলে, সমস্যা নেই ভাইয়া, তুই যে ঠিকভাবে ফিরে আসতে পেরেছিস এটাই আমার জন্য অনেক কিছু। সত্যি, তোর মতো বোন যেন সবার ঘরে ঘরে হয়। আচ্ছা, এই দেখ, তুই যেরকম বলেছিস ঠিক সেভাবে বানিয়ে এনেছি। এটা তোর জন্য, আর তোর কথা মতো এটা তোর ভাবির জন্য এনেছি। কই দেখি ভাইয়া। দুটো নেকলেস ঈশার হাতে দেয়। দুটোই ভালো করে দেখতে থাকে ঈশা। এখন এটা থেকে যেটা তোর ভালো মনে হয় তোর জন্য রেখে দে, আর বাকিটা তোর ভাবির জন্য রেখে দে। রেখে কেন দিব? তাহলে কি করবে? এটা আমি ভাবিকে নিয়ে দিয়ে আসবো। এটা বিয়েতে পরে আসবে ভাবি, আর আমি এটা পরেই যাবো বিয়েতে। ঠিক আছে, এর বাইরে তোর জন্য ক্রিম আর যাবতীয় সবকিছু এনেছি, এইগুলো তোর কাছে রেখে দে। যাচ্ছি আমি, তুই রেস্ট নে। এদিকে রাতটা কেটে যায়। অন্যদিকে ঈশা গিয়ে ওর হবু ভাবিকে নেকলেস আর বাকিগুলো দিয়ে আসে। সাথে এটাও বলে, ভাবি এইগুলো কিন্তু তোমার জন্য আমেরিকার থেকেই বানিয়ে এনেছে। ভাইয়া কয়েকদিন আগেই বিজনেসের কাজে যায়, আর আমি তোমার জন্য বলেছি এটা যেন নিয়ে আসে। আর একটা কথা, এটা বিয়েতে পড়বে, আর আমি এসে তোমাকে সাজিয়ে দেব। তোমাকে ফর্মালি যেতে হবে না কষ্ট করে, কারণ ভাইয়া পার্লারের সাজ পছন্দই করে না। তাহলে আমি এবার আসি। ঈশা চলে আসতে চাইলেও ওনারা ঈশাকে খাবার খেতে যেতে বলে, কিন্তু ঈশা লেট হয়ে যাচ্ছে বলে চলে আসে। আপনারা হয়তো ভাবতে পারেন ঈশাকে ওনারা থাকার জন্য বলতে পারতো, কিন্তু তা করেনি কেন? আসলে এমন পরিস্থিতিতে কাউকে না থাকতে বলাটাই ভালো। ঈশা তো চলে আসে। এদিকে পরের দিন আকাশ বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত। তখন ওখানে কিছু ছেলে এসে মারামারি করে। দেখ দেখ, এরা এখানে কিভাবে একটা মেয়েকে আর একটা ছেলেকে নিয়ে বাজেভাবে বসে আচরণ করতেছে। দেখ ভাই, তুই কিন্তু কোনো কিছু করতে যাবি না। কেন কেন? আমি করলে সমস্যা কি? তোর 2 দিন পর বিয়ে। বিয়ে হয়েছে তো কি হয়েছে? তুই যদি এখন মারামারি করে এখানে আহত হয়ে যাস বা হসপিটালে থাকিস, তাহলে তোর পরিবারের আর বউকে কি জবাব দিবি বল? আরে, আমার গায়ে হাত দিবে এরকম সাহস কারো আছে নাকি? দেখ, মারামারির সময় কে কার গায়ে হাত তুলেছে এত কিছু কি কেউ মনে রাখে নাকি? তাই বলে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? আচ্ছা তুই বস, আমি গিয়ে দেখছি। আচ্ছা যা, তবে তোর দ্বারা যদি না হয় কোনো কিছু তাহলে আমাকে কিন্তু বলবি, আমি ওদের দেখব। তুই এখন চুপ থাকলে আমি গিয়ে ব্যাপারটা দেখে আসি।
ঠিক আছে, যা এখন। রাশেদ ওদের কাছে যায়, কিন্তু রাশেদ গিয়েও কোনো কাজ হয়নি। উল্টো ওরা রাশেদকে একটা ঘুষি মারে। ঘুষি খেয়ে রাশেদ আকাশকে বলতে যাবে, তার আগে রাশেদ দেখে আকাশ কোথা থেকে লাঠি নিয়ে ওদের একজনকে মারা শুরু করে দেয়। এরপর বাকিরাও আসে মারার জন্য। এবার আকাশের দেখায় রাশেদও ওদের মারতে থাকে। ওই সময় ওখানে ইরাও চলে আসে আর সবটা দেখে ফেলে। ততক্ষণে ওদের মেরে ওখান থেকে ভাগিয়ে দেয়। কি ব্যাপার, আপনি এখানে কেন? কেন, আমি কি এখানে আসতে পারি না? নাকি ওদের মতো আমাকেও মেরে এখান থেকে তাড়িয়ে দেবেন? আপনাকে কেন তাড়াতে যাব? বারে, যারা রাস্তাঘাটে মারামারি করে ওদের তো এইটুকু জ্ঞান থাকে না, কখন কি করছে না করছে। দেখুন, আপনি কিন্তু সে প্রথম থেকে আমাকে ভুল বুঝে যাচ্ছেন। করে আমি যখনই এখানে এসেছি তখনই আপনাকে মারামারি উঠতে দেখেছি। কোনোটা না কোনো কারণে আপনার মারামারি লেগেই থাকে। দেখুন, আমি কোনো বকাটে ছেলে না। দ্বিতীয়ত, আমি অন্যায়ের প্রতিবাদ শুধু করেছি মাত্র। তা কি অন্যায়ের প্রতিবাদ করছেন শুনি? ওই যে একটা ছেলে আর একটা মেয়েকে দেখতে পাচ্ছেন, ওদের জিজ্ঞেস করে নেবেন, তাহলে বুঝতে পারবেন আমি কেন মারামারি করেছি। কিন্তু তার আগে এটা বলুন, আপনি কয়েকদিন ধরে এই পাড়াতে কি করতে আসেন? আসলে আমার বিয়ে ঠিক হয়েছে, তাই আমি আত্মীয় স্বজনদের কার্ড দেওয়ার জন্য এসেছি। যাক, তাহলে তো আপনার কপাল ভালো। কিন্তু যাকে বিয়ে করবেন ওই বেচারার কপালটা খারাপ। আপনি কিন্তু একটু বেশি বলছেন। তা বিয়েতে দাওয়াত তো আমাকে দিলেন না। আপনাকে বিয়ের দাওয়াত দিয়ে বিপদে পড়বো নাকি? কেন কেন? দেখা যাবে বিয়েতে গিয়েও আপনি মারামারি করে না জানি আমার বিয়েটাই ভেঙে দেন। আচ্ছা, ওদের কাছে গিয়ে শুনে নেন আমি কেন মারামারি করেছি। আমি চাই না আপনি আমাকে নিয়ে আপনার কোনো মন্তব্য থাকুক। তাহলে চলি এখন। আকাশ যাওয়ার পর ইরাও ওই মেয়েটার সাথে কথা বলতে যায়। কথা বলে বুঝতে পারে আসলে আকাশের কোনো দোষই নেই, তাই একটা মুচকি হাসি দিয়ে ওখান থেকে ইরা ওর আত্মীয়দের কার্ড দিয়ে নিজের বাসায় চলে যায়। অন্যদিকে আকাশ ওর মতো কাটাতে থাকে। পরের দিন আবার আকাশ ওর কিছু শপিং করার জন্য বের হয়ে মলে যায়, কিন্তু ভাগ্যক্রমে ওখানে ইরাও চলে আসে। দুজনেরই লিফটের ভেতর দেখা হয়। এ কি, আপনি এখানে? আমি এখানে কি করতে পারি? পারেন, কিন্তু আপনার তো কোনো কাজও নেই। তাহলে তো এইভাবে আর টই টই করে ঘুরে বেড়ান তো পারতেন না। কে বলেছে আমার কোনো কাজ নেই? কি বলেন? আমি তো আপনাকে কখনো কাজ করতে দেখিনি। আমি কি এখন আপনাকে দেখিয়ে কাজ করব নাকি? দরকার হলে তাই করবেন। আপনি কে যে আমি আপনাকে দেখিয়ে কাজ করতে যাব? ভাগ্য ভালো আমার বিয়ে, নয়তো আপনার কাজ করা দেখতাম। যাক ভালো, আপনাকে দেখানোর কোনো ইচ্ছে নেই আমার। তা এখন এখানে কেন এসেছেন? এই তো আমার হবু হাজবেন্ডের জন্য কিছু কেনার জন্য এসেছি। যাক ভালো। তা আপনি কেন আসলেন? আমি এসেছি নিজের জন্য কিছু কেনার জন্য। একটা কাজ করুন না, আপনার পছন্দের কিছু কিনে দিন আমার হাজবেন্ডের জন্য। আচ্ছা, দাওয়াত তো দেবেন না, আর তবু এতটুকু করাই যায়। আচ্ছা চলুন তাহলে। ওরা দুজনে একটা দোকানে যায়। ওখানে ইরা ওর হাজবেন্ডের জন্য কিছু কিনতে থাকে, তাও আকাশের পছন্দের। আচ্ছা, কোন সাইজের নেব? আমি তো ঠিক জানি না। কি জানেন না? আসলে ওর হাইট কত আর বডির মাপ কত তাই তো জানি না। এটা কোনো কথা? আসলে আমি এখনো আমার হাজবেন্ডকে দেখিনি। তা হাজবেন্ডকে দেখেননি, অথচ তার জন্য কিছু কেনার জন্য চলে এলেন। তাহলে এখন কি করব? কি আর করবেন, নিজের জন্য কিছু কিনে চলে যান। এখন তো মনে হয় তাই করতে হবে। একটা কাজ করতে পারেন, ওনার জন্য ঘড়ি আর পারফিউম কিনে নিয়ে যেতে পারেন। এটা তো ভালো কথা বলেছেন। আচ্ছা তাহলে আমাকে কিনে দেবেন কি প্লিজ? আচ্ছা চলুন, কিনে দিচ্ছি। ইরাকে নিয়ে দোকানে যায় আর আকাশ ওর পছন্দ অনুযায়ী একটা ঘড়ি বেছে নেয় আর তার সাথে পারফিউম কিনে দেয়। আমি টাকা দিয়ে দিচ্ছি। দরকার নেই, আমি কিনে দিচ্ছি। আপনি কেন কিনে দেবেন? ধরে নিন এটা আমার পক্ষ থেকে আপনার বিয়েতে উপহার। আপনার বিয়ে মানে? ধরুন, ধরে নিন এটা আমার পক্ষ থেকে আমার বিয়েতে উপহার। কিন্তু তা কি ঠিক হচ্ছে? আপনাকে তো দাওয়াতও তো দিলাম না। দেন নাই তো কি হয়েছে, বিনা দাওয়াতে খেয়ে আসবো। কি বিনা দাওয়াতে খেতে যাবেন? যাব। কেউ যদি দাওয়াত না দেয় তাহলে তো জোর করে হলেও খেয়ে নিব। ঠিক আছে, এত যখন উপকার করলেন তাহলে দাওয়াত দিলাম আপনাকে। সত্যি কি দিলেন? দিলাম। কাল বাদে পরের দিন আমার বিয়ে, তাহলে চলে আসবেন কিন্তু। কিন্তু ওই দিন তো আমি আসতে পারবো না। কেন কেন? আমারও ওই দিন অনেক কাজ আছে, সেজন্য আসতে পারবো না। এতদিন দাওয়াত খাবেন বলে মাথা খেয়ে দিচ্ছিলেন, আর এখন যখন যাওয়ার জন্য বললাম তখন আপনি কাজ আছে বলছেন, আসতে পারবেন না বলছেন। এটা কেমন কথা বলুন তো? আসলে সত্যি কথা বলবো কি,
সেটাই তো শুনতে চেয়েছি। তার আগে এটা বলুন, আপনি এই বিয়েতে খুশি তো? মানে আমি বলতে চেয়েছি, আপনার আগে কোনো ভালোবাসার মানুষ নেই তো, যাকে আপনি ভালোবাসতেন কিন্তু তাকে বলা হয়নি, বা পরিবারের চাপে বিয়ে করে নিচ্ছেন? হঠাৎ এই প্রশ্ন কেন? না, এমনিতেই করা ছিল। আমি একজনকে পছন্দ করতাম, কিন্তু সে আমাকে পছন্দ করে কিনা তা জানার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। কিন্তু ভাগ্যর কি পরিহাস, সে তো নিজের মনের কথা আমায় জানালোই না। তাই বাবা মা আমার জন্য পাত্র দেখেছে, সেই পাত্রকে বিয়ে করে নেব। তা সে যখন বলেনি তখন আপনি না হয় বলে দিতে পারেন। আমি যদি বলে দিই আর সে যদি মানা করে দেয়, তাহলে আমার মনে কি অবস্থা হবে বুঝতে পারছেন তো? বুঝলাম। আচ্ছা, তাহলে বিয়ের পর স্বামী সংসার নিয়ে সুখে থাকুন, কারণ এরপর হয়তো আর দেখা নাও হতে পারে, তাই ভালো থাকবেন। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। আসলে আমার ওই দিন বিয়ে, সেজন্য নিজের বিয়ে ছেড়ে আসবো কি করে বলুন? কি বলেন? তা হবু বউকে দেখতে পারি কি? সরি, আমি নিজেও এখনো দেখিনি তাকে। বাবা মা আর বোন মিলে পছন্দ করেছে, তাই আমি আর দেখিনি। ওনাদের পছন্দই আমার পছন্দ। আচ্ছা, তাহলে আপনার জন্য কংগ্রেচুলেশন। ভালো থাকবেন নিজের বিবাহিত জীবন নিয়ে। ওরা দুজনেই দুজনের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। এদিকে পরের দিন থেকে গায়ে হলুদের পালা শুরু হয়ে যায়। যে যার মতো গায়ে হলুদ নিয়ে ব্যস্ত। আকাশের হলুদ শেষ করে রুমে গোসল করে এসে বসে আছে। এদিকে রাশেদও রুমে আসে। দোস্ত, কালকের প্ল্যান কি? কালকে আবার কি প্ল্যান থাকবে? আরে বউ আনতে যাবি না, সে নিয়ে তো প্ল্যান আছে। কিন্তু এতে প্ল্যানের কি আছে? দেখ, গেটের মধ্যে তো ওরা তোকে নানা রকমের প্রশ্ন আর টাকা চাইবে। সেজন্য কিভাবে কি দিবি আর না দিবি এই নিয়ে প্ল্যান তো করতে হবে। দেখো, বিয়ের গেটে ওরা 50,000 টাকা দাবি করতে পারে। তুই আর যাই হোক না কেন, 5,000 টাকার বেশি কিন্তু মোটেও দিবি না। ঠিক আছে, তাই হবে, কিন্তু বাকিটা কি করবি? তোকে সবটা বলতেছি। আমি যেভাবে যেভাবে বলবো তুই কিন্তু ঠিক সেভাবেই কাজটা করবি। ওকে বন্ধু, তাই হবে। আকাশ এরপর রাশেদকে সবটা বোঝাতে থাকে। সবটা বুঝে নেয় কি কি করতে হবে। পরের দিন দুপুরবেলায় পাঞ্জাবি আর পায়জামা পরে বের হয়ে এসে গাড়িতে গিয়ে বসে। ওখানে আকাশের সাথে তখন ঈশা আর রাশেদও ছিল, আর ওদের ড্রাইভার। ওরা গাড়িতে আরো প্ল্যান করতে থাকে কিভাবে ওদের হাত থেকে বাঁচা যায় তা নিয়ে। সবটা শেষ করতে করতেই চলে আসে বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে গেটের মধ্যে যেরকম ডাকাতি কাজ করা হয় তা তো আপনারা জানেনই। সেজন্যই নতুন করে আর আপনাদের বলতে চাই না। এখানে তো বিয়ের গেটে টাকা ছাড়া বরকে ভেতরেই ঢুকতে দিবে না। দেখুন, 5,000 টাকার যদি রাজি হন আপনারা, তাহলে আমরা দিতে রাজি। আর যদি না মানেন তাহলে আমি আমার ভাইয়াকে নিয়ে চলে যাব। আমরা যেতে দিলে তো যাবেন আপনারা? কি করবেন শুনি? এত টাকা দিতে পারবো না। না দিতে পারলে বিয়ে করাতে কেন এসেছেন আপনার ভাইকে? কি করব, টাকার অভাব দেখি তো বিয়ে করাচ্ছি। যদি আমাদেরই থাকতো তাহলে কি আর এরকম কিছু করতাম? এই মেয়েটা তো দেখি বেশি ফাজিল। জি, আজকাল ফাজি না হলে দুনিয়াতে টেকা যায় না। তাই যদি এতে রাজি হন তাহলে বলেন, নয়তো আমরা যাচ্ছি। ঠিক আছে, দিন 5,000 টাকা। তবে আমাদের মেয়ের ভাগ্য খারাপ, এরকম একটা গিফটার অভাবী ঘরের বউ হয়ে যাচ্ছে। জি, আমার ভাইয়ের ভাগ্য অনেক ভালো যে এত বড় বাড়ির জামাই হচ্ছে। তাই এখন চলুন তো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখানে, পা ব্যথা করতেছে। ভেতরে যাওয়ার আগে আমার পক্ষ থেকে এগুলো খেয়ে নিন। আরে বেআইন, আমার বন্ধু অন্য কিছু খাওয়ার চিন্তা করছে, আর আপনারা কিনা সেখানে অন্য কিছু খাওয়ানোর চিন্তা করছেন। তাই নাকি? তা কি খাওয়ার চিন্তা করছে? আচ্ছা, আসার সময় যে এতগুলো গাড়ি ভাড়া করে এনেছে তা কত টাকা করে নিয়েছে? এই যে এইগুলো ভাড়া গাড়ি না, তাহলে? এইগুলো ওদের নিজস্ব গাড়ি। তাই এত কথা না বলে ভেতরে যেতে দিন তো। কিছুক্ষণ পর ভেতরে চলে আসে তারা। এরপর বাড়ির রীতিনীতি শেষ করে ওদের বিয়েটা সম্পন্ন হয়। কিন্তু বন্ধুরা, বিয়ে কার সাথে হয়েছে তা আপনাদের এত তাড়াতাড়ি জানানো হবে না। এর জন্য আপনারা অপেক্ষা করতে থাকুন বাসর ঘর পর্যন্ত, তাহলেই জানতে পারবেন আকাশের বউকে। ওই বাড়ি থেকে ফিরে ওরা বউ নিয়ে চলে আসে বাড়িতে। বাড়িতে আকাশের মা ওনার ছেলের বউকে নিয়ে আকাশের রুমে বসিয়ে দেয়। এদিকে রাত 12টা বাজে, ভেতরে বসে আসছে নববধূ। এদিকে আকাশ তো বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে মহাব্যস্ত। কিছুক্ষণ পর ঈশা আসে। ভাইয়া, তুই এখানে কেন? আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? তুই কি ভুলে গেছিস তোর বিয়ে হয়েছে? আর তোর জন্য একটা মেয়ে একা একা রুমের মধ্যে অপেক্ষা করতেছে।
কয়টা বাজে? 12টা বাজে, তাই এখনই যা। বোন, আর কিছুক্ষণ থাকি না এখানে? তুই কি যাবি এখন নাকি আমি? আরে যাচ্ছি আমি। অনেক ভয়ে ভয়ে নিজের রুমে যায়। যেখানে আগে নিজের রুমে বাঘের মতো যেত, সেখানে আজকে বিড়ালের মতো যেতে হচ্ছে। এটাই হচ্ছে কপাল। অনেকটা ভয়ে ভয়ে ভেতরে আসে। এদিকে নতুন বউ বিছানা থেকে উঠে গিয়ে পা ছুঁয়ে সালাম করে। আকাশও পা থেকে তার বউকে উঠিয়ে খাটে নিয়ে বসে। তারপর পাঞ্জাবি খুলতে খুলতে বলল, দেখো, বিয়ের আগে আমি তোমাকে দেখিনি এবং কি এখন পর্যন্ত দেখিনি, তাই আমাদের মাঝে তেমন একটা কথা হতো না। সেই জন্য দুজন দুজনকে ভালো করে চিনিও না এখনো। সেজন্য আমি আগেই তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। হয়তো এই কথা শুনে তুমি কিছুটা অবাক হবে, কিন্তু কিছু করার নেই, কারণ আজকাল বেশিরভাগ লোকেই বাসরাতে সব কাজ সেরে ফেলে। কিন্তু আমি এরকম কোনো কিছু করব না। যদি এসব করাই হতো তাহলে বিয়ে আর করতাম না। একটা মেয়ে নতুন জায়গায় এসেছে, তার সাথে ধরে যদি স্বামীর অধিকার ফলাই তাহলে এটা হবে অনেকটা নোংরামি। তাই আমি আগে বন্ধুত্ব করব তোমার সাথে। এরপর যখন দুজনের মধ্যে ভালো মিল হবে, একজন আরেকজনকে বুঝতে পারবো, তখন বাকিগুলো নিয়ে ভাবা যাবে। তাই এখন চেঞ্জ করে এসে ঘুমিয়ে পড়েন। এমনিতে অনেক ধকল গিয়েছে আপনার। আকাশের কথা আর উত্তর না দিয়ে নববধূ তার কিছু কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় আর চেঞ্জ করে বেরিয়ে আসে। তখন আকাশ শুধু দেখতে ব্যস্ত তাকে। একটু পরেই যখন ঘুমটা খুলে, তখনই আকাশ অবাক হয়। এ কি, আপনি এখানে কেন? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কেন? আমি এখানে থাকবো না তো কে থাকবে? ফাইজলামো করেন? আমার হাজবেন্ড কোথায়? আশ্চর্য, আমার বাড়ি, আমার রুমে, আমার খাট, আর আমাকে বলতেছেন আমি এখানে কেন? মানে কি আপনার সাথে আমার বিয়ে হচ্ছে? আমার সাথে? যাক, ভালো হয়েছে একদিক দিয়ে, আবার খারাপ হয়েছে আরেক দিক দিয়ে। ঠিক বুঝলাম না ব্যাপারটা আমি, যদি একটু বুঝিয়ে বলতেন। মনে পড়ে ওই দিনের কথা, যেদিন আমি বলেছিলাম যে আমি কাউকে ভালোবাসতাম মনে মনে, কিন্তু বলে হয়ে ওঠেনি। কিন্তু এখন এটার সাথে ওটা সম্পর্ক কি? কারণ আমি তখন তোমাকেই ভালোবাসতাম। আর খারাপ দিক হলো, তুমি যেভাবে মারামারি করে বেড়াও, এই নিয়ে আমার ভয় হয়। তোমার পাড়ার সবাই তোমাকে বখাটে বলে, যদিও আমি আগে জানতাম না তুমি ছেলে পাত্র। কিন্তু ওই দিন যখন দেখলাম তুমি সত্যি পথে লড়াই করে বেড়াও বলে বখাটে হয়েছ, তখন থেকে সব রাগ আমার চলে গিয়েছে। তাহলে তো তোমাকে এই বকাটা ছেলেরই বউ হয়ে কাটাতে হবে সারা জীবন। বখাটে লোকটা যদি সৎ হয় তাহলে সারা জীবন থাকাই যায়। এভাবে একজন বখাটে ছেলের জীবনে যখন কোনো মেয়ে আসে, তখন বখাটে ছেলেটাও একদিন ভালো হয়ে যায়।